প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে এনটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি শুক্রবারের রাত, ছুটির রাত চলে এলো সপ্তাহ ঘুরে। আর আপনারা জানেন যে শুক্রবারের রাত, ছুটির রাত মানেই এনটিভিতে রূপকথার রাত। আমি রুহানি সালসাবিল লাবণ্য বরাবরের মতোই আপনাদের সাথে আছি এবং আজকে দুজন গুণী শিল্পীকে নিয়ে রূপকথার রাতের পুরো আয়োজনটি সাজিয়েছি। চলুন শুরুতেই জেনে নিই কারা আছেন আমাদের সঙ্গে, কাদের সাথে কফির মগটা হাতে নিয়ে গল্প আড্ডায় আমাদের আগামী সময়টুকু কাটবে। আমাদের সঙ্গে আছেন অভিনয়শিল্পী, নাট্যকার এবং সংগঠক সুজাত শিমুল, এবং সেই সঙ্গে আছেন আরও একজন গুণী শিল্পী যাকে আমরা অভিনয় এবং পরিচালনা দুটো ক্ষেত্রেই সরব পাই, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পী মিলন ভট্টাচার্য। রূপকথার রাতে দুজন শিল্পীকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন? খারাপ থাকার তো কোনো কারণই নেই, কারণ চমৎকার একটি রাত এবং এনটিভির মতো একটি টেলিভিশন স্টেশনে আমরা এই রাতের আড্ডায়। আরেকটি বড় কারণ হচ্ছে, যদি আমি একটু ছন্দে বলতে যাই, সেটি হচ্ছে আনন্দ অনাবিল, কারণ সঙ্গে আছে আমাদের প্রিয় রুহানি সালসাবিল। নাট্যকার বলে কথা। দারুণ 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 ছিল। ওকে, এত সুন্দর করে আমাকে নিয়ে কেউ কখনো বলেনি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সময়টা কেমন যাচ্ছে? ব্যস্ততা যাচ্ছে, ইনফ্যাক্ট টানা অনেক দিন শুটিং করছি, 12-13 দিন পর আজকেও শুটিং ছিল। ইনফ্যাক্ট আমি শুটিং থেকে আসছি। বৃষ্টির কারণে প্রচুর রাত হচ্ছে এভরিডে, এটা একটা খারাপ সময় যাচ্ছে। তবে ব্যস্ততাই সুস্থতা। ব্যস্ত সময় কাটুক, সবার ব্যস্ত সময় যাক, এমনটাই চাই। এদিকটা থেকে শুরু করে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন এরকম ট্রেনিং, এরকম একটা প্রজেক্টের সাথে আপনাকে, যে আপনি ট্রেইনার হিসেবে কোর্স করাচ্ছেন, একটু শুনতে চাই। এটা আসলে আমার জন্য একটু বিব্রতকরও বটেই। তার কারণ হচ্ছে আমি পোস্টারটা দেখেছি, ফেমাস অ্যাক্টর সুজাত শিমুল অ্যাজ ট্রেইনার। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে আসলে আমাদের তো আসলে এখনো শেখার সময়, এখনো হামাগুড়ি দিচ্ছি শেখার জায়গায়। তো সেরকম একটা জায়গা থেকে হয়তো শেখানোর জন্য একটা সুযোগ এসেছে। এটি একটা স্কুল, এটার নাম হচ্ছে ফ্রেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। তো ওই জায়গায় যারা টেলিভিশন অভিনয় করতে চায় বা ফিল্মে অভিনয় করতে চাই, তো তাদের জন্য একটা প্রশিক্ষণ। তো আমরা তো আসলে যারা অভিনয় এসেছি, আমাদের জন্য একটা আতুরঘর হচ্ছে থিয়েটার। আমরা থিয়েটার থেকে এসেছি, কিন্তু থিয়েটারের অ্যাক্টিং যে প্যাটার্ন বা আর টেলিভিশন বা আমরা যেটা 14 ইঞ্চিকে বলি, যে 14 ইঞ্চির ভেতরের যে অভিনয়ের যে প্যাটার্ন, তো সেই জায়গার জন্য কিছু টেকনিক্যাল টার্ম, কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে ওই টেকনিক্যাল জায়গাগুলো শেখানোর জন্য এর আগে অনেকগুলি স্কুল হয়েছে। চারুনিরম স্কুল অফ অ্যাক্টিং ছিল, আমাদের শ্রদ্ধেয় অভিনয় শিল্পী গাজী রাকায়েত স্যার। তারপরে আরও কয়েকটি স্কুল ছিল। সেই ধরনের একটি স্কুল হচ্ছে এটি সংস্কৃতি বিকাশ কেন্দ্রে প্রতি শুক্রবারে ক্লাস হয় সারাদিন। তো সেই জায়গায় আমি মাঝে মাঝে একটা ক্লাস নিই, আরও 2-1টি জায়গায় ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে ওই সুবাদে। তো সেই জায়গা থেকে হয়তো ট্রেনার হিসেবে নিজের পোর্টফোলিওতে আরেকটি তকমা লাগলো আর কি। এই আচ্ছা, যেহেতু মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র সবগুলো মাধ্যমে কাজ করারই অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো নতুন যারা কাজ করতে চাইছে তাদের সাথে শেয়ার করা। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো আলাদা। আমি থিয়েটারে যখন অভিনয় করি, থিয়েটারে যখন আমরা একজন অভিনেতা যখন মঞ্চে দু পায়ের উপর ভর করে দাঁড়ায়, তাহলে সেখানে দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে অল টাইম একজন পারফর্মার লং শটে আছে, মিড শটে আছে, ক্লোজ শটে আছে। এটা হচ্ছে দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে যেভাবে নিচ্ছে। কিন্তু টেলিভিশনে তো আসলে ওই লং শট, ক্লোজ শট কিংবা মিড শট বা এক্সট্রিম ক্লোজ, এই জায়গাগুলোতে কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার থাকে। সেটি কিন্তু মঞ্চের সাথে এই জায়গাটা একটু না অনেক যথেষ্ট ফারাক আছে। থিয়েটার তো আমার কাছে মনে হয় থিয়েটার হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন। রাইট। আমার সাথে আপনি সামনে দর্শক, আমি স্টেজে আছি, দর্শকের সাথে চোখাচোখি হচ্ছে, ইন্টারেকশনটা হচ্ছে ডিরেক্ট। কিন্তু টেলিভিশন মিডিয়া বা ভিজুয়াল মিডিয়ায় আমাদের এই সুযোগটা নাই। তো সো ডিরেক্ট কমিউনিকেশন সবসময় হয়তো একটু লাউড হয় বা আরেকটু বড় করে। আমি যদি ধরেন আমি একটা চোখ টিপনি দিব, আমি কিন্তু ক্যামেরায় দিলে কেমন দেওয়া বুঝে ফেলছেন, কিন্তু অন স্টেজে কিন্তু আমরা এরকম করি।
মানে ঘাড় বডি সহ, বিকজ অফ আমার লাস্ট দর্শক যেটা মানে 200 সিট পিছনে যে লোকটি আছে সেও যেন আমার বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে যে ও দিল এটা, মানে ব্যাপারটা তো অনেক ভালো বড় পার্থক্য। এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মঞ্চটা হচ্ছে যে রক্ত মাংসের মানুষের সাথে মানুষের একদম ডিরেক্ট ইন্টারাকশন। আর এটাকে আমি একটা অন্যভাবে একটু দেখি, সেটা হচ্ছে একটা নেশার জায়গাটা হচ্ছে মঞ্চ। সেটা কেন জীবনে যে আমরা বলি না অনেক কিছুর প্রতি মানুষের এডিকশন থাকে, তো এই এডিকশন যেসব জিনিসের প্রতি মানুষের এডিকশন থাকে তার মধ্যে একটা বড় এলিমেন্ট হচ্ছে হাততালি। এই যে হাততালি একটা বড় ধরনের এডিকশন। দেখা যাচ্ছে আমরা স্কুল জীবনে একটি নাটক করেছিলাম, আমি যে নাটকটিতে অভিনয় করেছিলাম বকুলপুরের স্বাধীনতা, সেখানে একটা উজিরের চরিত্র ছিল, খুব ইন্টারেস্টিং। তো যখন মঞ্চে অভিনয় করছিলাম, তো আমার যে স্যারটি আমাকে বেশি মারতেন, অঙ্কের টিচার, তো দেখলাম যে উনি সামনে বসে হাসছেন। হ্যাঁ, আমি ওনাকে সবসময় ভয় পেতাম স্কুলে, তো উনি হাসছেন এবং উনি তালি দিচ্ছেন। তো আমার কথা হচ্ছে যে স্যারকে আমি সবচেয়ে ভয় পাই, যে স্যার আমাকে মারে অঙ্কের জন্য, সে আমাকে তালি দিচ্ছে। এই যে আমি আমার জন্য একটা নেশা, তো ওখানে আমি এডিক্টেড হয়ে গেলাম। ওই একটি হাততালি আমার আজকের এই জায়গায় আসার জন্য এক ধরনের এডিকশন হিসেবে কাজ করেছে। তো সেটি হচ্ছে মঞ্চ। তো মঞ্চ হচ্ছে ওই ধরনের একটা নেপথ্যের শক্তি হিসেবে কাজ করে একজন শিল্পীকে তার সামনের দিকে এগিয়ে যাওয়া। সেই জায়গা থেকে দুজনের কাছে আমি একটি বিষয় নিয়ে শুনতে চাইবো, মঞ্চ থেকে যখন টেলিভিশনে আসলেন তখন এই যে ল্যাঙ্গুয়েজ যেহেতু আলাদা, ওই মাধ্যমে একটু লাউড অ্যাক্টিং করতে হয়, এই মাধ্যমে সেই লাউডনেসটা কমিয়ে ফেলতে হয়, কিভাবে খাপ খাইয়েছেন? কিন্তু শুরুতে একটু আপনার কাছে শুনে নিতে চাই যে আপনার এখন কেমন ব্যস্ততা যাচ্ছে, আমরা সামনে নতুন কি কি কাজ পাচ্ছি, কি কি শুটিং চলছে অ্যাজ অ্যান অ্যাক্টর এবং ডিরেক্টর? সমসাময়িক এখন যেটা অনেকগুলো ধারাবাহিকের সাথে এখন যুক্ত, ম্যাক্সিমাম তো ধারাবাহিকই। 1 ঘন্টার নাটক মাঝে মাঝে করছি, যেমন গতকালই একটি রিলিজ হলো আমার আর মোশাররফ ভাইয়ের, RTV-তে গিয়েছে, টাকার সংসার। এটা গতকাল রিলিজ হলো। এটা হয়তো বিদেশে থাকে বা এরকম একটা স্টোরি নিয়ে। এখন তো গল্প ওপেন, তো আমার বলেই লাভ কি না বলেই, মানে এখন ইউটিউবেও আপ হয়ে গিয়েছে। ঘটনাটা হচ্ছে ওই যে মোশাররফ ভাইয়ের বউ, আমার সাথে মেয়েটার একটা সম্পর্ক হয়, মোশাররফ ভাই বাইরে থেকে যখন আসে, এরপর রাতের বেলা মোশাররফ ভাইয়ের সকল সম্পত্তি নিয়ে, সংক্ষেপে ব্যাপারটা হচ্ছে বউ সহ আমি পালিয়ে যাই, মোশাররফ ভাই হাহাকার করে যার জন্য এত কিছু করছে। আর একটা শহরে যেয়ে আমি মোটামুটি ওর বউকেও মনে করেন একটা জায়গায় রেখে আমিও তার সমস্ত কিছু নিয়ে লাস্টে আমিও পালিয়ে যাই। আর বউ মাঝপথে, একটা গল্পটা এমন মাঝপথে, এখন তার স্বামীও নাই আমিও নাই, মাঝখানে তার একটা এরকম একটা ইন্টারেস্টিং একটা গল্প, হোয়াটএভার। আর সমসাময়িক ধারাবাহিক অনেকগুলো চলছে, তার মধ্যে আপনাদের চ্যানেলেই আমার 2টি ধারাবাহিক যাচ্ছে। সেটা হচ্ছে আপনার এই সাজিন আহমেদ বাবুর আমাদের ঘরের শত্রু বিভীষণ, NTV-তে যাচ্ছে, আর প্রবাসী পরিবার যাচ্ছে। দুটি ধারাবাহিক আপনাদের এখানে এই মুহূর্তে আমার চলছে। আর এছাড়া RTV-তে যাচ্ছে, গোলমাল চলছে, অচিনপুর বাংলা ভিশনে আপনার, RTV-তে আবার যাচ্ছে, চিটার অ্যান্ড জেন্টলম্যান যাচ্ছে, অনেকগুলো সিরিয়ালে চলছে, পাল্টা হওয়া চলছে, চ্যানেল আয় মনে নাই। আর পরিচালক হিসেবে? আর পরিচালক হিসেবে বেসিক্যালি এখন আমি OBC-গুলো করছি বেশি। আমি নাটক লাস্ট গত ঈদে করেছি। নাটকের যেটা অবস্থা দাঁড়িয়েছে যে এখন হয় যে আমি নিজেও ব্যক্তিগতভাবে অভিনেতা হিসেবেও এত বেশি ব্যস্ত থাকি যে এই টোটাল একটি নাটক তৈরির পিছনে তো অনেকগুলো প্রসেসিং আছে। ধরেন একটা প্রডিউসারের সাথে যুক্ত হওয়া, এই চ্যানেলের সাথে কনফার্মেশন করা, বা তারপর আর্টিস্টের সাথে একটা কমিউনিকেশন করা, এই সব মিলে একটা লম্বা সময়। এই ধরেন একটা সিঙ্গেল নাটক করতে গেলে আমার 10 days এখানে ইনভেস্ট করতে হয়। তো সব মিলে আচ্ছা, আমার কাছে মানে মনে হচ্ছে যে মানে অনেক ব্যস্ত এবং একসাথে অনেকগুলো ধারাবাহিক নাটকে আপনি অভিনয় করছেন এবং OBC-র ব্যস্ততা আছে ডিরেক্টর হিসেবে। একজন আপনি এতগুলো ধারাবাহিকে আপনার মুখ আমরা দেখতে পাচ্ছি, আসলে কি আর্টিস্টের সংকট নাকি? মানে ধারাবাহিক নাটকে, বিশেষ করে ধারাবাহিক নাটকে আমরা দেখি যে ঘুরে ফিরে ওই চেনা মুখগুলোই বা বারবার তাদেরকেই দেখি, এটা ঠিক কি এই কারণে? ব্যাপারে একটা খুব ভালো প্রশ্ন করেছেন। এটার ব্যাপারে আমার একটা উত্তর আছে। সেটা আমার কাছে যেটা মনে হয়, আমার সাথে শিমুল ভাই আছেন, সহমত হবেন হয়তো।
দেখেন 1 ঘন্টার নাটকগুলোতে আমি নিজে যখন ডিরেকশন করেছি, করতে যেয়ে দেখি সবাই 1 ঘন্টার নাটক করে না, বা সবাই ধারাবাহিক নাটক করে না। এক ধরনের পার্থক্য অলরেডি তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে, যে মানুষটি সিঙ্গেল করে সে, তাকে আপনি ডাকলে সিরিয়াল করবে না, সে ধারাবাহিক নাটক করবে না। এটা কি সেই ওয়ার্ক প্যাটার্নে সে অভ্যস্ত হয়ে গেছে এরকম কোনো আমার ব্যাপার? কাছে এটা, আমরা তো তৌকির ভাই, জাহিদ ভাই বা মোশাররফ ভাই, চঞ্চলদা, ধরেন আমার তো পার্সোনালি ধরেন চঞ্চলদা, মোশাররফ ভাই, এদের সাথে প্রচুর প্রচুর কাজ করার সৌভাগ্য হয়েছে। সেই মানুষটি তো এখনো সিরিয়ালও করে, এখনো এই মোশাররফ করিমই ওটিটিতে ফাটিয়ে যাচ্ছে। আবার মোশাররফ করিমের সিরিয়ালই এই যে আপনার এই যে চলছে ঘরের শত্রু বিভীষণ, ও মানুষটি সিরিয়ালও করছে, আবার 1 ঘন্টার নাটক করছে, ওটিটি করছে, সিনেমা, আবার ব্রাত্য বসুর সিনেমা করেও আসলো কলকাতায়। তাই এটা কেন এরা করছে, এই জেনারেশনের একটা আমার কাছে মনে হয়েছে ঝামেলা কিনা আমি জানি না, বা তাদের বুঝ নিশ্চয়ই একটা আছে, তাদের মতো করে হয়তো তাদের একটা বুঝ আছে যে হ্যাঁ, যে তারা যে সিঙ্গেল করছে সে আসলে ধারাবাহিক নাটকটা করতে চাচ্ছে না। তাহলে যেটা যারা ধারাবাহিক করছে তারা কি সিঙ্গেলে আগ্রহী না, এরকম তারা আগ্রহী না তা না। যেমন আমার পার্সোনাল সমস্যা, যেমন আপনাকে বলি, ঈদে আমার প্রচুর প্রবলেম হয়েছে, সিঙ্গেল নাটক আমি ডেট দিতে পারি নাই। অনেক সিঙ্গেল নাটকের অফার পেয়েছে, ডেট দিতে পারি নাই, বিকজ অফ আমি ধরেন এই যে ধরো শহীদ নবীর 11 জন ক্লাব 11-এর অনেক বড় প্রজেক্ট, মানে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে ডেটটা চেয়েছে সেই ডেটটা আমার মাস্টারপি জুনিয়রে দেয়া, দীপ্ত টিভির মাস্টারপি জুনিয়রে আমার দেয়া। আমি হয়তো, আবার অনেকেই আছে ফুটফাট করে হয়তো ডিরেক্টরকে বুঝিয়ে বলে যে ভাই একটা সিঙ্গেল পাইছি, আমি সিঙ্গেলটা করি। আমার আবার ব্যক্তিগত জীবনে ওটা নাই। আমি কারণ ব্যক্তিগত না, আমি ব্যক্তিগত জীবনে যেহেতু শুরুই আমার ডিরেকশন, আমি পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে শুরু করেছি, তো আমি বুঝি যে একটি ডিরেক্টরকে যখন আমি বলবো ভাই আমার ক্যারেক্টারটি অল্টারনেটিভ একটু ভাবো না ভাই, আমার এটা, তো আমি জানি ওই মানুষটির প্রেশারটা কোথায় যায়। দ্যাটস ওয়াই আমি, সে ছোট হোক বড় হোক, যাকে ডেট দিয়েছে তো দিয়েছি ভাই, ওটা যা কিছু হোক। মানুষ বিজ্ঞাপন পাইলে ছুটে যায়, আমি করি নাই কখনো। আচ্ছা, মানে সবসময় ডিরেক্টরের পার্সপেক্টিভ থেকে ওই সিচুয়েশনটা আপনি কল্পনা করেন আমার মনে হয় যে আমি জানি ওটা, দ্যাটস ওয়াই আমি পারি না। এখন যেটা বললেন ওই জায়গা থেকে হয়তো ওই যে এরকমভাবে যারা ধারাবাহিক করে তারা কিন্তু সারা বছরই একটা প্যাকট্যাপ থাকে, প্রত্যেক মাসের এই নির্দিষ্ট কিছু দিন হবেই, এই ডেটগুলো আছেই। এখন ওর মধ্যে দিয়ে সিঙ্গেল নাটকের যখন ডেট চায়, হয়তো বা আমার মতোই তারাও ডেট দিতে পারে না, সেই কারণে হয়তো এক ধরনের শ্রেণীবিন্যাস হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে আমরা কি নতুন মুখ পাচ্ছি ধারাবাহিকে? এই যে শিমুল ভাই যেরকম ট্রেনিং করাচ্ছেন, সেখানে তো নতুন নতুন শিল্পী তৈরির একটা সুযোগ আছে, তো সেখান থেকে কি দুজনের কাছে শুনবো যে তারা কি আসলে কাজ করার সুযোগ পাচ্ছে, বা আমরা কি নতুন মুখ পাচ্ছি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। নতুনদের অবশ্যই, বিশেষ করে আমি তো অনেকের কথাই জানি, শিমুলদা জানে যে বিশেষ করে লাবলু ভাই, এরকম কিছু সিনিয়র ডিরেক্টর আছে যারা অনেক নতুন আর্টিস্টদেরকেই ফার্স্ট প্রায়োরিটি দিয়েই কাজ করে। 2, আমি যদি চ্যানেলের কথাও বলি, দীপ্ত টেলিভিশন এক ধরনের কালচার তৈরি করেছে, ইউ নো ভেরি ওয়েল, যে তারা কিন্তু এক ধরনের ডেকে সব নতুন মুখ লঞ্চ করে, এবং তারা এক ধরনের কলকাতার স্টাইলে বা ইন্ডিয়া স্টাইলে এক ধরনের তৈরি করে, যে তাদের সেটা কি বাংলাদেশে কেমন ওয়ার্ক করছে বলে শিল্পী হিসেবে মনে করেন? এখন মানুষের যোগ্যতা থাকলে তো অবশ্যই সে দাঁড়িয়ে যায়, এবং দাঁড়িয়েছে অনেকেই। আপনার অনেকেই তো আপনার লাক্স চ্যানেল আই থেকেও এসে অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছে, এবং আমরা অনেকের নামই নিতে পারি। এখন তারা খুব বড় জায়গায় বিলং করছে, এবং এটা তো জানি আমরা। তো এটা যদি আপনার ওই পাওয়ারটা থাকে বা আপনার ওই যোগ্যতা থাকে, নিশ্চয়ই কেন হবে না, অবশ্যই হবে। মানে যোগ্যতাটাই মূল আপনি বলছেন। সুযোগ কি আসলে পাচ্ছে নতুন যারা আসছে সেভাবে? সুযোগ পাচ্ছে, আমার কাছে মনে হয় এখন সুযোগ যত, আমরা যখন আসছি তখন এই সুযোগের কোনো প্রশ্ন ওঠে না। আমার মনে আছে, আমি যখন এই এনটিভিতে গিয়েছিল, আপনার মনে আছে কিনা, হাউসফুল, রেদন রনি আর ফামিদ, আমি তখন মোস্তফা সরোয়ার ফারুকের অ্যাসিস্ট্যান্ট, জোর করে আমাকে নিয়ে কয়েক পর্বে, তারপরে তো আমি বলছি বাবা আমি নাই, আর আমি ডিরেকশন করতে আসছি, আমি এসব অ্যাক্টিং নাই।
আমি মনে হয় 7-8 পর্ব করছিলাম। আপনি বিশ্বাস করেন আর না করেন, আজিজ মার্কেটে যখন আড্ডা দিতাম তখন তো পকেটে পয়সা ছিল না। বাসে যেতাম, থাকি বারিধারা ডিওসিস, সারোয়ার ফারুকের আমাদের যেটা ভাই ব্রাদারের আড্ডাখানা, ওই হাউসে থাকি। আমি, মারজুক রাসেল, আমাদের শ্রদ্ধেয় রিপন ভাই যে মারা গেছে, সুব্রত রিপন, সব তো আড্ডা দিতাম এখানে এই আজিজ মার্কেটে। ওখানেই আমাদের আড্ডাখানাতে আমি যখন বাস স্ট্যান্ডে আসতাম, আমার পুরো মনে পড়ে বাসের ওখানে আসলে প্রত্যেকটা লোক আমাকে দেখে চিনছে। প্রত্যেকটা লোক একজন চিল্লায়, আপনি বাসে উঠেন কেন ভাই? মানে আমি মিডিয়াতে কাজ করি, আমি কেন বাসে উঠবো, লোকাল বাস। এখন ব্যাপারটা হচ্ছে তখন অতটুক করেও আমি বলতে চাচ্ছি যে অতটুক করেও আমি পরিচিতি পেয়েছি সারা বাংলাদেশে, অতটুক 7-8 পর্ব করে। এনটিভিও জনপ্রিয়, মানুষও দেখছে, আমি একবারে অল্প কিছুতেই পরিচিতি লাভ করেছি। হরাস এখন ইন্ডাস্ট্রিতে তো আপনি চ্যানেলে আর কয়টা, ইউটিউব চ্যানেল কত, ইউটিউব চ্যানেল তো হাজার হাজার, এবং সেখানে ধরেন কন্টেন্টের কোয়ালিটি ভেদে আমরা তো, আমি ওই দিকে নাই যাই, কোয়ালিটি কন্টেন্টও অনেক, কোয়ালিটি কন্টেন্ট আল্লাহ ইউটিউব চ্যানেল, স্টাবলিশ চ্যানেল প্রচুর আছে, যেখানে আপনার নতুনরা কাজ করছে এবং তাদেরকে চেনে মানুষ। এখন টিকটক হিসেবে আপনি সেলিব্রেট হচ্ছেন, আপনি এখন রিল হিসেবে সেলিব্রেট হচ্ছেন, আপনি এখন ফেসবুকে আপনার ফলোয়ার কত, তাকে আমি টান দিচ্ছি, আপনার ধরেন 1 মিলিয়ন ফলোয়ার, ওকে ওকে ওই মেয়েটাকে নিয়ে এসো, কারণ একটা পোস্ট দিলে এটা ব্লাস্ট হবে। অনেকভাবেই এখন সুযোগ ওপেন, কিন্তু আগে সেটা ছিল না। এখন বিটিভির আমল থেকে শুরু করে আমরা যতটুকু কাজ করছি তখনও, যে আপনার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একজন বিনোদনের এই সেক্টরে কাজ করতে গেলে আপনার বহুত কাঠখড় পুরায় তারপরে এখানে দাঁড়াতে হবে। এখন আর ওই কাঠখড় পুরাতে হচ্ছে না। আচ্ছা, এই জার্নির কথাটা শুনবো, এদিকটা থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ প্লিজ প্লিজ, অনেক বকবক করছি। অপ্রিয় সত্য কথাগুলো বলতে। নানান ক্ষেত্রে ব্যস্ততা, আলাদা আলাদা দিকে আলাদা আলাদা রকমভাবে ব্যস্ততা, এবং আরও একটি যেটা পরিচয় যে সংগঠক, অভিনয় শিল্পী সংঘের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। ভুল না করলে এটা সেকেন্ড টাইম। আচ্ছা, সেটা বিপুল ভোটে জয়লাভ করলেন। একটু শুনি যে সেখানে কিরকম দায়িত্ব পালন করতে হচ্ছে। আচ্ছা, একটা ফোন নিয়ে নি, একজন দর্শক আছে, তারপরে প্রসঙ্গে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আমি সামিন বলতেছি চিটাগাং থেকে। জি, রূপকথা রাতে অনেক অনেক স্বাগত। কথা বলুন, কার সাথে কথা বলবেন? আমি অভিনেতা শিমুলের সাথে কথা বলতে চাই। জি, কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম। হ্যাঁ সামিন, আমাকে চিনতে পারছো মামা? হ্যাঁ হ্যাঁ সামিন, কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? এই তো দেখছো, তোমাদের সঙ্গে আছি অন্তর্জালের মধ্য দিয়ে। হ্যাঁ, তোমাদেরকে অনেকদিন পর লাইভে দেখতে পেলাম, অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ। তোমার পড়াশোনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তোমার অবশ্যই তুমি অনেক হেল্প করতেছো অ্যাকচুয়ালি, মানে আমার কারেন্টলি বাংলা এক্সাম গেছে, তো তোমার নাটকগুলি দেখে দেখে অ্যাকচুয়ালি আমার পরীক্ষাগুলি ভালো হইছে। বাহ বাহ বাহ, এটা খুব ভালো সংবাদ। ব্যাপার যে নাটক দেখে পরীক্ষা ভালো হয়। হয়, অ্যাকচুয়ালি আমাদের বেসিক্যালি এখন আমাদের জেনারেশন তো মোস্টলি বাংলাটা একটু কম পড়ে থাকে। এখন আমরা বেসিক্যালি এসব নাটক দেখি, লাইক অ্যাকচুয়ালি তোমাদের নাটকগুলো মানে এনগেজিং হয়, তো আমাদের বাংলাগুলি পড়তে আরো ইন্টারেস্ট জাগে। সো ইটস হিউজ, মানে অনেক ভালো লাগে জিনিসটা। বাহ বাহ, থ্যাংক ইউ সামিন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছো যে তোমরা এই জেনারেশন, তোমরা ইন ফিউচার তোমরা এরকম আমাদের যে বাংলার যে নাটকগুলি আছে ওগুলি তার এনগেজ হবে, আমাদের জন্য ভালো হবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ সামিন, কানেক্ট হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। আরো একজন দর্শক আছে, এ পর্যায়ে আমরা সেই কলটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মাহফুজ বলছি চুয়াডাঙ্গা থেকে। জি, কার সাথে কথা বলবেন? মিলন ভাই আছেন, সুজা শিমুল ভাই আছেন। আমি শিমুল ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা, কথা বলুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো। জি জি ভাইয়া, আমি আপনাদের এই যে মানে নাটক দেখাটা হচ্ছে আমার নেশা, আর কোনোদিন আপনাদের মতো কোন স্টারের সাথে এইভাবে ফোনে কথা বলার সুযোগ আমার হয়নি, তাই আর কি। ভালোই আছেন? হ্যাঁ, খুব ভালো আছি এই মুহূর্তে, তো ভীষণ ভালো। আপনাদের মতো দর্শকদের সঙ্গে, শুভাকাঙ্ক্ষী
যারা আছেন তাদের সঙ্গে কথা হচ্ছে, এবং সেই কথা, সেই আলাপনগুলো অনেক দর্শকেই উপভোগ করার সুযোগ হচ্ছে। তো সেই জায়গা থেকে ভালো লাগার পরিমাণটা একটু বেশি আর কি। আসলে ভালো লাগলো। থ্যাংক ইউ, ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন আয়োজনের শেষ পর্যন্ত। যে প্রসঙ্গে কথা বলছিলাম যে অভিনয় শিল্পী সংঘের যে দায়িত্ব, এই দায়িত্বটা আসলে 2017-তে, তাই না? 17-তে আমাদের প্রথম ইলেকশন হলো। তো সকালবেলায় একটু পেছনটা টানি, কারণ বলতে ভালো লাগে সেজন্যই। তো আমি সকালবেলা বাসায় ঘুমাচ্ছিলাম। তো 2017-তে আমি আরও নবীন, যেহেতু এখন 2024, অনেক নবীন তখন। তো অভিনয় শিল্পী সংঘের মতো একটি প্রতিষ্ঠানের, একটি সংগঠনের প্রতিনিধিত্ব করা, নির্বাচন করা আমার জন্য সেটি স্বপ্নের মতো। তো আমি বাসায় ঘুমাচ্ছিলাম, সকাল 10টা কি 11টায় আমাদের এক পরিচালক, আমাদের খুব একজন গুণী পরিচালক সকাল আহমেদ, তো উনি আমাকে ফোন দিলেন যে শিমুল আপনি কোথায়? আমি যে বাসায়। আপনি তাড়াতাড়ি নির্বাচন কমিশন অফিসে যান, মানে অর্থাৎ অভিনয় শিল্পী সংঘের জন্য যে কমিশনটা গঠিত হয়েছিল, গিয়ে আপনি সেখানে একটি ফর্ম নেবেন। এই তারপরে আমি বললাম যে ভাই এটা তো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। পরে আমাদের আরেকজন সিনিয়র অভিনয় শিল্পী তাকে ফোনে ধরিয়ে দিলেন। তিনি বললেন যে তোমাকে একটু দরকার সংগঠনে, তুমি এই ফর্মটা নিয়ে আসো, তুমি নির্বাচন করছো। তো আমি ভাবলাম যে এটা কেমন কথা আমার জন্য, আমি বিব্রত। তো আমি যদি আরণ্যক করি, আমার গুরু, ওস্তাদ, অভিভাবক সব কিছু মামুনুর রশিদ। তো আমি ভাইয়াকে ফোন দিলাম, ভাইয়া এই অবস্থা। কনা না, তোমার এখন অনেক সময় আছে, তুমি এসবে যেও না, থাকো। আমি তো সার্টিফিকেট পেয়ে গেলাম, আমি আবার ঘুমাচ্ছি। এবার দুপুরবেলায় গাজীরা ক্যাট স্যার ফোন দিল যে তুই কোথায় রে? বাসায়। জলদি এখন অফিসে আয়। তাহলে কেন? কইখানে, তারপরে কথা বলবো। আসলাম, আসার পরে দেখি যে আমাদের তানিয়া আপা, শামসুমন ভাই, নাসিম ভাই, রনক ভাই, মিলন ভাই, সব বন্যা আপা, সবাই ওখানে। কি বিশাল কাণ্ড হচ্ছে ওখানে। সবাই যাওয়ার পরে আসো তাড়াতাড়ি নিয়ে, সময় শেষ হচ্ছে, 5টা বাজে, 5টা নমিনেশন পেপার নেওয়ার লাস্ট টাইম। তাহলে যে কি? তারপর স্যারের কাছে গেলাম, স্যার বললো যে তাড়াতাড়ি নমিনেশন পেপার না, তুমি কার্যনির্বাহী সদস্য, তুমি নির্বাচন করছো। তারপরে এই যে ঢুকে গেলাম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, জোর করে ব্যাপক ভোটে নির্বাচিত হলাম। তারপরে এখন অনেক কাজ করলাম, সব সময় অফিসে বসে আছি। আমাকে ডিরেক্টর দেখলে কি তোমার শুটিং টুটিং নেই, কাজকর্ম নেই, সারাদিন তোমার অফিসে দেখি। ওই যে দায়িত্ব পেয়েছি, একদম ডেডিকেশন দিয়ে কাজ করছি। পরের বার তথ্য প্রযুক্তি সম্পাদক হিসেবে সবাই আমাকে বললো যে এবার এই পদে নির্বাচন করো, তা তো হয়ে গেলাম। তারপরে এরপরে আমার কমিটমেন্ট জন্মেছে যে না, আই নিড টু ডু সামথিং। তখন আমি ভাবছিলাম যে আমার একটা স্বপ্ন ছিল যে অভিনয় শিল্পীদের প্রত্যেকের একটা পার্সোনাল একটা পোর্টফোলিও হওয়া দরকার। এই ইন্টারন্যাশনাল ডিজিটাল যে অ্যারেনাতে এখন আমি পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আমার কোনো ডকুমেন্ট নাই, যে আমি যদি বলি যে আমি অ্যাক্টর, সাপোজ আমি একটা এয়ারপোর্টে গিয়ে আমি আটকা পড়ে গেলাম, আমি বললাম যে আমি অ্যাক্টর, আমার ডকুমেন্ট কি? হ্যাঁ, তখন যেন অন্তত আমি বলতে পারি যে প্লিজ ভিজিট যে www.actorsacademy.com, তো সেখানে আমার পার্সোনাল পোর্টফোলিও দেখেই আমার ডকুমেন্ট আমি পাবো। তো সেই জন্যই আমি এবার সেকেন্ড টাইম আবার ইলেকশন করেছি যে আমি এই কাজটি সম্পন্ন করব। তো সেকেন্ড টাইম আবার নির্বাচিত হলো। এই পোর্টফোলিও নির্মাণ কাজ এখন চলছে। আমি 6 মাসের সময় নিয়েছি, তার মধ্যে 2 মাস গত হয়েছে, আর 4 মাস সামনে আছে। এর মধ্যে 2 দিন পর পরে আমরা টেক্সট পাই, আমরা টেক্সট দিই যে আপনার ডাটা এখনো পাইনি, আপনি ডাটা দিয়ে সহযোগিতা করবেন। তো এটা একটা বড় কাজ হতে পারে। তো আমি যেটা বিলিভ করি যে আমি হয়তো থাকবো না, আমরা যে অ্যারিনাতে কাজ করি না কেন, পেশাগত হোক, সমাজসেবায় হোক, সাংগঠনিক কাজ হোক, পরিবারের জন্য হোক, যে আমি এমন কিছু করে যাব, আমি যখন থাকবো না আমার অস্তিত্ব যেন থাকে, ওই কাজের মধ্য দিয়ে আমি বেঁচে থাকবো। আমি কাজকে বিলিভ করি খুব বেশি। আমার ফেসবুকে ঢুকলে দেখবেন যে আমার যে বায়োতে লেখা আছে অনন্ত পারংশীল নির্বাং শব্দ শাস্ত্রং স্বল্পঞ্চ আয়ং। এটি একটি সংস্কৃত ভাষা শব্দ। তো সেই জায়গায় এটার অর্থ হচ্ছে যে আর্ট ইজ লং, লাইফ ইজ শর্ট। তো আমি এই শর্ট লাইফে আমি আমার এই লং কাজের মধ্য দিয়ে আমি আমার দীর্ঘ জীবন রচনা করতে চাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
আপনি যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন মৃধা বনাম মৃধা চলচ্চিত্র অভিনয়ের জন্য, আমি একটি স্ট্যাটাস দেখেছিলাম আপনার, যে আপনি পরিবারের সবাইকে ধন্যবাদ দিয়েছেন বা আপনার এই ক্যারিয়ারে যারা সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ দিয়েছেন, এবং সব শেষের লাইনটা লিখেছেন যে মায়ের পায়ে দিলাম। তো এই সেন্টেন্সটা আমাকে খুব টাচ করেছিল। আমার মনে হয় শুধু আমাকে না, যারা দেখেছে সবাইকেই টাচ করার মতো। একটু শুনতে চাই যে মায়ের পায়ে দিলাম এই পুরস্কারটা। অ্যাকচুয়ালি মা ব্যাপারটাই আমাদের বাঙালি ইমোশনের, আপনি সহ আমরা সবাই আমরা জানি মায়ের ব্যাপারটাই তো আলাদা। আর সবচেয়ে বড় কথা, আমি বাড়ির ছোট ছেলে, অনেক বেশি আদরের ছিলাম, এবং আদরের ছিলাম বিধায় এই ঢাকা শহরে ধরেন একটা অনিশ্চিত জীবনযাত্রা, মিডিয়ার কাজ মানে অনিশ্চিত একটা জীবনযাত্রা, যেখানে আমি গা ভাসাতে পেরেছিলাম। আর তার পিছনে যে মানুষটির সবচেয়ে বড় সাপোর্ট ছিল সে হচ্ছে আমার মা। অনেকেই অনেক কথা বলেছে থিয়েটার করি না করো, বা থিয়েটার করা মানে উচ্ছন্ন যাওয়া, বা মিডিয়াতে যে যার ভবিষ্যৎ নাই, চাকরি নাই, বাকরি নাই, কী হবে জীবনে। তো সেখানে মা আমাকে সবসময় ইয়া করতো। ইন্সপিরেশনের একটা বড় জায়গা হচ্ছে আমার মা। সো আর মানুষের সবার জীবনে মায়ের উপরে আর কি আছে আমি ঠিক জানি না। মা মানেই তো মা, মা মানেই আমার সব কিছু, মা মানেই আমার মেরুদণ্ড। আমার কাছে যেটা মনে হচ্ছিল যে ওই একটা বাক্যে জীবনের অনেক স্ট্রাগলের কথা আছে। সে তো বটেই। আমার যেটা বললাম যে আমার বারবার আমি সমস্ত যত প্রতিবন্ধকতায় পড়েছি সবসময় মাই আমার পাশে ছিলেন। আমার জীবনের সবচেয়ে বড় অর্জনটি তো তা আমার না, তার। এখানে আসলে মায়ের ব্যাপারে আসলে এত কথা বলার কিছু নাই। আমরা একটা কথাই বলতে চাই যে পৃথিবীর সকল মা ভালো থাকুক, সুস্থ থাকুক, আদরে থাকুক, যত্নে থাকুক। আমার মনে হয় না আর কিছু বলার নাই। এটাই ওটাই বললাম, প্রত্যেক মায়ের প্রতি আমাদের ইমোশন এক এবং অভিন্ন। একদমই। সেই জন্য জীবনের সবচেয়ে বড় অর্জনটা অবশ্যই মায়ের জন্যই। আমার সকল অর্জনই তার। আচ্ছা, তখন আপনার সাথে যে কমিটমেন্টের প্রসঙ্গে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন যে বায়োতে লেখা সংস্কৃত ভাষায় আর্ট ইজ লং, লাইফ ইজ শর্ট, এবং আপনি বলছিলেন যে কাজই জীবন, এটাই আপনি বিশ্বাস করেন। বিশ্বাসের জায়গাটা কিভাবে তৈরি হয়েছে? এটি হয়েছে আসলে আমি যখন ইউনিভার্সিটি শেষ করি, তো শেষের দিকে তো আমি ইউনিভার্সিটি পড়া অবস্থায় আমি চট্টগ্রামে থিয়েটার করতাম। নাট্যাধার নামক একটি নাট্য সংগঠন আছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে। তো তখন আমার আরণ্যকে কর্মী নেওয়া হচ্ছে, সেই বিজ্ঞাপনটি দেখে আমি যখন আরণ্যকে ওয়ার্কশপটা করি, এই 3 মাসের যে ওয়ার্কশপটা, সেই ওয়ার্কশপের আমার কোনো দিন একটা দিন আমার অ্যাবসেন্স ছিল না, কারণ আমি চট্টগ্রাম থেকে এসেই ওয়ার্কশপটা করতাম প্রতি সপ্তাহে। তো ওই কাজের ভেতর দিয়ে আমি আমার গুরু মামুনুর রশিদ, তো ওনার যে বক্তব্যগুলো আমি শুনেছি ওয়ার্কশপে, সেই বক্তব্যের ভিতর দিয়ে আমার ভিতরে এক ধরনের উন্মেষ ঘটেছিল। সেই উন্মেষটার যে বহিঃপ্রকাশটা ছিল এরকম, যেদিন উনি আমাদের শেষ হয়, তো কার কেমন লেগেছে সেই বক্তব্য বলতে গিয়ে তখন আমার কাছে মনে হয়েছিল, আমি যেটা বলেছিলাম আমার এখনও মনে আছে, যে সুখ এবং শান্তি। তো একজন মানুষকে যদি আপনি অনর্গল যদি তাকে হাতুড়ি দিয়ে যদি তাকে মারতে শুরু করেন, তখন সে ব্যথা পায়। যেই একটু আপনি বিরতি দিবেন, তখন যেটুকু সময়, ওই সময়টা হচ্ছে তার জন্য হচ্ছে শান্তি, সুখ শান্তির জায়গাটা। তো আমাদের মস্তিষ্কের ভেতরে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমানো যাওয়ার পর্যন্ত এই সময়টার মধ্যে, সকালে ঘুম থেকে উঠে আমি কখন বেরোবো, আমার পকেটে টাকা আছে কি নাই, মানিব্যাগে টাকা আছে কি নাই, ভাইয়ের কাছে ভাবির কাছে কিংবা মায়ের কাছে চাবো, পাবো কি পাবো না, যেটা চাবো সেটা পাবো কি পাবো না, তারপর রাস্তায় গিয়ে আমি সুস্থভাবে গাড়িতে উঠতে পারবো কি না, গাড়িতে সিট পাবো কি না, গাড়িতে নামার পরে আমার পকেটে মানিব্যাগটা আছে কি না, তারপর সঠিক সময়ে কাজে যেতে, এই যে প্রত্যেকটা মুহূর্তে আমার যে অনিশ্চয়তা, যে টেনশন, যে উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো কোনো শেষ নেই। আমি মঞ্চের ওইটুকু কাজে যখন ঢুকি, তখন আমার কাছে মনে হয়েছিল ওই সময়টুকুর মধ্যে আমার আর কোনো টেনশন, উদ্বেগ, উৎকণ্ঠা মাথায় কাজ করেনি।
হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল, আবার সেখান থেকে বের হওয়ার পরে আবার মনে হয়েছে সেই একই তারপরে আবার আপনি চিটাগং চলে যেতেন? হ্যাঁ, আবার চট্টগ্রাম চলে যেতাম। এর ভেতর দিয়ে আমার কাছে মনে হয়েছিল যে এই কমিটমেন্টের বিষয়গুলো বা কাজের প্রতি যে ভালো লাগা বা কাজের মধ্য দিয়ে যে বেঁচে থাকার যে ব্যাপারটি, সে শিক্ষাটা আমার তখন হয়েছিল। সেই বিশ্বাস থেকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 16 বছর পর আমরা 5 জন ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, তার মধ্যে আমি ছিলাম 3rd ডিপার্টমেন্টে। শিক্ষক হওয়ার অফার ছিল, শিক্ষকও হইনি, আমি ডিরেক্ট ঢাকায় চলে আসি থিয়েটার করার জন্য। ওই যে আপনি বলছিলেন একটা অ্যাডিকশন হয়েছিল মঞ্চের ওই অ্যাডিকশনটার কারণে, সেই অ্যাডিকশনে আজকে এই পর্যন্তই, রূপকথা রাতে। তো এই অ্যাডিকশনের গল্প, অ্যাডিকশন যদি পজিটিভ হয় সেটা তো তার থেকে ভালো আর কি হয়, ভালো কাজের প্রতি অ্যাডিকশন হয়। আরো শুনবো, এদিকটা থেকে একটু ঘুরে আসতে চাই যে আপনারও তো এই যে মঞ্চ, ডিরেকশন, অ্যাক্টিং সবকিছুর প্রতি নিশ্চয়ই অ্যাডিকশন ছিল, জন্যই ওই যে বলছিলেন যে রিস্কের জায়গাটাতেও আপনি পা বাড়িয়েছেন। একটু গল্পটা শুনতে চাই। যে আমি যতদূর জানি প্রথমে মঞ্চ, তারপরে আপনি বিভিন্ন বিজ্ঞাপনে বা নাটকে আপনি সহকারী হিসেবে কাজ করেছেন, তারপরে আপনাকে আমরা অভিনয় পেয়েছি, আর তারপরে তো সেই জার্নি চলতে চলতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আর এখন তো যেটা বলছিলাম যে সব ধারাবাহিকে এক মুখ কেন দেখা যায়, অভিযোগ। একটু পেছনের গল্পটা শুনতে চাই যে থিয়েটারের সাথে কিভাবে সম্পৃক্ত। মূলত থিয়েটারের সাথে যুক্ত হওয়ার পেছনে সেই মানুষটি একজনই, তার নাম হচ্ছে কচি খন্দকার। আপনারা সবাই চিনেন, এখন বাংলাদেশের অনেক বড় অভিনেতা বলেন, ডিরেক্টর বলেন, কচি খন্দকার। কচি খন্দকারের হাত ধরে আমি নড়াইলের মানুষ, কচি ভাই কোনো একটা সংগঠনের নাটকের সাবজেক্ট নিয়ে বা নাট্য দল গঠনের উদ্দেশ্যে জেলা শহরগুলোতে গিয়েছিল। তখন হচ্ছে নড়াইলেও উনি গিয়েছিল, ওনার আন্ডারে ছিল হচ্ছে খুলনা ডিভিশন, সম্ভবত গণসাহায্য সংস্থা নামে একটি, যেখানে মোস্তফা সরোয়ার ফারুকী চাকরি করতেন, বিপ্লব বালা চাকরি করতেন, কচি ভাই চাকরি করতেন, অনেকেই বাদল সরকার এসেও এখানে অনেক কর্মশালা করাতেন। অনেক বিখ্যাত মানুষের সমন্বয় ছিল ওই গণসাহায্য সংস্থা। সেখানেই কচিভাই, মোস্তফা সরোয়ার ফারুকের সব ফ্রেন্ড সার্কেল হচ্ছে ওখান থেকেই, ঢাকা ইউনিভার্সিটির বিপ্লব বালা, সঙ্গীতের। তো ওনারা একসাথে জব করতেন, তা এক একজন এক এক জায়গায় চাকরি করতেন। তো কচিভাই ওই অঞ্চলে গিয়েছিলেন। তো উনি তো নাটকের মানুষ, নাটক পাগল মানুষ। তো উনি এমনও হয়েছিল, জাস্ট 1 বছর পরে যখন গণসাহায্য সংস্থা তাকে চেঞ্জ করে দিল, এমন পাগল ছিল যে উনি তখন চাকরি ছেড়ে দিলেন। চাকরি ছেড়ে দিয়ে, এটা অনেকেই জানে না হয়তো, ওখানে চিত্রা থিয়েটার নামে আমাদের একটা থিয়েটার করলেন কচি ভাই। এবং চাকরি ছেড়ে উনি কুষ্টিয়া, ওনার নিজের বাড়ি, কুষ্টিয়া থেকে টাকা এনে ওখানে বাসা ভাড়া করে থাকতেন না, থিয়েটারটা করতেন। সেই থিয়েটারের আমি তখন তো বেসিক্যালি আমি পারকাশন খুব ভালো করতাম, আমি তবলা বাজাতাম ছোট থাকতেই, বিকজ অফ ওটা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমার বাবা ভালো বাজাইতেন, আমার বড় ভাই, আমার বোন, আমার সেজ ভাই বাজাইতেন। আমার এখন নাই উনি, হ্যাঁ বাজাতেন, রক্তেই আছে আর কি। তো ওইসব মিউজিক, ওরা ভালো গান করতো। ওই এমনও হয়েছে, আমার তো ছোটোবেলায় ধরেন যখন স্কুলে পড়ি, স্কুলে আমার থেকে তবলা বড়, আমি টেবিল আছে না স্যারের যে টেবিলের উপর তবলাটা রাখা হতো। বৃহস্পতিবারে যে সঙ্গীতের ক্লাসটা হতো, পাশে তবলা ওই টেবিলের উপর আমাকে ধরে বসা দেওয়া। আচ্ছা, সঙ্গীত শিল্পী অলোক সেন, যিনি এখন বাংলাতেই কাজ করছেন, আমি শুনেছি যে ওই সময়টাতে একসঙ্গে আমার কাজ করেছেন। আমার ভাগনা অলোক সেন খুবই ভালো গজল গায়, সে শুনছে কিনা জানি না। আমরা, আমার হাতে দীর্ঘদিন আমার সাথে একসাথে আমরা সঙ্গত করেছি অনেক দিন। এখন সে খুবই ভালো গজল গায়। তো অলোক আমাদের ছেলে, নড়াইলের ছেলে। অনেকেই আপনি আরও চিনবেন, তুহিন অবন্ত এখন যে আপনার কবি নজরুলের এখন নাট্য বিভাগের একজন কি ও চেয়ারম্যান মনে হয় নাকি, ইয়াতে কবি নজরুল ইসলামের। আচ্ছা, ও এনটিভিতে অনেক ধারাবাহিক গেছে। আমরা সব এক গ্রুপের, একই থিয়েটারের। পারভেজ আমিন ডিরেক্টর,
এই যে আগুন পাখি তার শেষ হলো দীপ্ত টিভিতে, এখন সিনেমা করছে এবং এই এনটিভিতে প্রচুর ভালো ভালো কাজ করেছে, প্রচুর ভালো কাজের একজন সে পারভেজ আমিন। আমাদের গ্রুপের অনেকেই হচ্ছে সব কচি ভাইয়ের শিষ্য আমরা, ঠিক আছে। তো কচি ভাই একদিন আমাকে ধরে নিয়ে আসছিল, আমি আমার ব্যাকগ্রাউন্ডটা শুনলে আরেকটু হবে, আমি তখন খুব পলিটিক্সের সাথে, আমি স্কুলে থাকতে পলিটিক্সের সাথে যুক্ত হয়েছিলাম। ক্লাস 6-এ থাকতে আমি মিছিলে করেছি, আমাদের ওয়াল পার হয়ে ভিক্টোরিয়া কলেজ, ভিক্টোরিয়া স্কুলে আমি পড়তাম, কলেজে মিছিল হতো, আমরা কয়েকজন অনেক পোলাপান, দুষ্টু পোলাপান যারা বলে, যে এসব করতাম, খুব মারামারি কাটাকাটি এসবে খুব ছিল। তো খুব শিল্প মনাও ছিলেন, আবার মানে না এটা তো মিছিল করেছেন। শুনেন, এখন শুনলে তো অবাকই লাগবে যে মারামারি করে এসে ধরো পুলিশ খুঁজতেছে, আমি দরজা আটকায়া তবলা প্র্যাকটিস করতেছি। ওরে বাবা, হোয়াট আ কম্বিনেশন! এটা আর শিল্পের সাথে রাজনীতির তো একটা ভালো সম্পর্ক আছে অবশ্যই। আমরা তো তখন পজিটিভ রাজনীতিই করছি, সপক্ষেই করছি। যাই হোক, কচি ভাইও আমার একটু পাইতো, আপনি বলতো আমারে যে তো মারামারি করতাম, ছেলেটা কেমন জানি না, কিন্তু ওকে তো আমার লাগবে। এই আমাকে একদিন তার মোটরসাইকেলে নিয়ে একদিন ঢোকায় দিল। এটা খুব ইন্টারেস্টিং, আমি খুব দ্রুত বলে শেষ করি কারণ সময় তো ফ্যাক্ট। আমার শিমুল্লা, তুমি শুনে খুব মজা পাবা, আমি সে কে জাগিবে আজ, তার মৌলিক গল্প, সেইটার রিহার্সাল হচ্ছে, আমাকে নিয়ে গেল, ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে হবে, মানে একজন গান করবে বা করবে, হামিং করবে, এসবের সাথে আমার টুকটাক করে মিউজিকের দিতে হবে, কী হবে, আমাকে নিয়ে গেছে। তো যে আমাকে ঢুকাই দিয়ে আমি বসে আছি, আমাকে বাইকে করে উনি নিয়ে গেছে, নিয়ে আমি বসে আছি, সার্কেল করে বসে আছি, এখন সব সিটিং রিহার্সেল হচ্ছে, গানটার প্র্যাকটিস হচ্ছে। জাস্ট 5 মিনিট পরে মনে হয় একটা ছেলে বা একটা মেয়ে আসলো, নয়ন নাম তার, সে দাঁড়ায় আছে, মানে সে ঢুকছে না। কেন ঢুকছে না আমি জানি না, কিন্তু ঢুকছে না কেন, দাঁড়ায় আছে কোনো দরজায়, দাঁড়াই আছে। এবং পাক্কা 1.5 ঘন্টা যে রিহার্সালটা করলাম, ওই মেয়েটি ওখানেই দাঁড়ায় আছে। রিহার্সাল শেষ, তারপরে কচি ভাই দেখলাম তাকে ঢুকতে বললো, ঢুকে হেভি থ্রেট দিল। আমি বুঝি নাই তখন ঘটনা কি, ওর অপরাধ কি, ওখানে দাঁড়ায় রাখছে কেন, তার অপরাধ একটাই, সে 5 মিনিটস কেন লেট করছে, কি দেরি হইতেই পারে। আমি তখন বুঝি নাই সত্যিকার অর্থে। ওই যে আমার যাত্রা শুরু, এবং এই যে থিয়েটারের সাথে যুক্ত হওয়া বা থিয়েটারে আসা, যে আরও মানে থিয়েটারের টাইম 5টা, মানে 5টা নয়, ওটা যে 4:45, ওই তখন থেকেই বুঝছিলাম। আচ্ছা, তো ওই যে এটা আমার জীবনে অনেক কাজে দিয়েছে, এটা সত্য। থিয়েটার প্র্যাকটিসটা বা থিয়েটার যে অ্যাটিটিউড, এটা জীবনকে অনেক প্রভাবিত করে। তো ওই হচ্ছে আমার যাত্রা শুরু, কচি ভাইয়ের হাত দিয়ে যাত্রা শুরু। এই যাত্রার গল্প আরো শুনবো, একজন দর্শক অপেক্ষা করছে, আমি একটু কলটা নিয়ে আসতে চাই। প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সজল বলছিলাম উত্তরা থেকে। আপনি ভালো আছেন? জি, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি শিমুল ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। শিমুল ভাই, মিলন ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। শিমুল ভাইয়ের সাথে আমি একটা কাজ করেছিলাম, আমি টুকটাক কাজ করি, আবার জবও করি। আচ্ছা, ভালোবাসা কারে কয়, রুলিন রহমান এখানে কাজী রোল করেছিলাম আর কি। আচ্ছা, আর মিলন ভাইয়ের সাথেও দেখা হয়েছিল মাসুদ সেজান ভাইয়ের একটা সেটে। জি জি। তো আমার শিমুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে ওই আমাদের যে অ্যাক্টরস ইকুইটির যে মেম্বাররা আছে, এদের সম্পর্কে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা এরা আসলে কি সুযোগ সুবিধা পাবে ভবিষ্যতে, বা আপনাদের কি পরিকল্পনা আছে? আচ্ছা, আমরা এই প্রসঙ্গে কিছুটা কথা বলেছি, উনার যে দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা থেকে কি কি পদক্ষেপ উনি নিচ্ছেন বা চেষ্টা করছেন, সেটা শুনেছি। আপনি কি কিছু এই প্রসঙ্গে বাড়তি যোগ করতে চান? না, এটা হচ্ছে যে মানে যে কাজটির কথা আমি এখানে বললাম, এটাও তো পার্ট অফ অপরচুনিটি বা ফ্যাসিলিটিজের জায়গার মধ্যে, মাইলেজের মধ্যে পড়ে। আরেকটি হচ্ছে যে কি, আসলে এই সংগঠনের তো কাজের একটা ক্রাইটেরিয়া আছে, যে আসলে সংগঠন কেন। তো সেই জায়গাগুলো থেকে সজল ভাই নিশ্চয়ের মধ্যে জেনেছে যে আমাদের ইতিমধ্যে বিভিন্ন ধরনের সংকটে যেসব শিল্পীরা পড়েছেন, অসুস্থ হয়ে কিংবা বিভিন্ন আইনি জটিলতায় কিংবা
আভ্যন্তরীণ নানা রকম ভুল বোঝাবুঝি, পেশাগত ভুল বোঝাবুঝি, সব ক্ষেত্রে আমরা কিন্তু স্টেপ নিয়েছি, মধ্যস্থতা করেছি এবং আমরা এগুলো সলভ করেছি। এবং আমার কাছে মনে হয়েছে, এবং আমি যেটা বিলিভ করি, আমার মনে হচ্ছে আমার বিলিফটা যদি আমি সজল ভাইকে বলি তাহলে সবার জন্য উত্তরটা খুব সহজ হয়ে যায়। সেটা হচ্ছে এই সংগঠনটি হওয়ার পর থেকে আমি মনে করি যে আমি খুব সিকিউরড। হ্যাঁ, আমি মনে করি আমি একা নই। তার কারণ হচ্ছে আমার ফ্যামিলির অনেকেই দেশে নেই। আমি আমার মা বা আমরা খুব অল্প সংখ্যক সদস্য দেশে। তো সেই জায়গা থেকে আমি ম্যাক্সিমাম সময় একা থাকি। তো আমার কাছে কখনো মনে হয় না যে আমি একা আছি। তার কারণ হচ্ছে আজকে আমি যদি কোনো বিপদে পড়ি, যে কোনো ধরনের বিপদে পড়ি, সবার আগে কিন্তু আমার সংগঠন আমার পাশে দাঁড়াবে। আজকে মিলনদা আছে কেন, মিলনদা যদি শুনে যে সুজাত শিমুল হসপিটালে, সবার আগে হসপিটালে উনি আসবে আগে। এবং আজকে আমার যেই কোনো, আপনারা জানেন এর মধ্যে বিভিন্ন ধরনের আইনি জটিলতায় পড়েছেন অনেক শিল্পীরা, এবং প্রত্যেকটি বিপদে শিল্পীর পাশে দাঁড়িয়েছে এই সংগঠন এবং সাকসেসফুলি। তো সেই জন্য আমরা বলি যে শিল্পীদের জন্য অনেক বড় একটি অভয় আশ্রমের বলতে পারি যে অভিনয় শিল্পী সংঘ। সুতরাং সজল ভাই নিশ্চয়ই উত্তরটি পাবে যে এই আর কি। সজল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। আশা করছি আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দায়িত্বের কথা শুনছিলাম, একটু পারফরমেন্সে আসতে চাই। পারফরমেন্সটা হচ্ছে আপনার বেশ কিছু আঞ্চলিক ভাষায় দক্ষতা আছে। আচ্ছা, আমি যেতেই পারলাম না, সেখানে দর্শক অপেক্ষা করছে কল নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার নামটা শুনতে চাই। আমি সাজ্জাদ বলছি, রাজবাড়ী জেলা থেকে। আমি মিলন ভাইয়ের সাথে একটু কথা বলবো। জি, প্লিজ কথা বলুন। জি ভাই, কেমন আছেন? জি সাজ্জাদ ভাই, খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি, আমি ভালো আছি। আমি আপনার অনেক কাজ দেখছি, আপনারা বেশি নাটকগুলোতে করছেন। আপনারা যে পূর্বে যে আগের কাজগুলো করছেন, আমি আসলে সত্যি বলতে আজকের এই লাইভ তো না দেখলে আমি জানতে পারতাম না যে আপনি একজন ডিরেক্টর। আপনি তো আসলে আপনার অভিনয়গুলো আমি দেখছি ভাই, সত্যি বলতে। যাক, এটা কখনো কখনো হয় যে মানুষ তার একটি কাজ ছাপিয়ে আরেকটি অনেক বড় হয়ে ওঠে, যখন তখন ঝামেলা হয়ে যায়। আর অ্যাক্টর হিসেবে অ্যাক্টরদের সুবিধাই তো এটা, যে অ্যাক্টর সারাক্ষণ তাদেরকে টেলিভিশনে দেখা যায় বা এই মাধ্যমগুলোতে দেখা যায় বিধায় তারা অনেক বেশি পরিচিতি পায়। আর ডিরেক্টর তো ক্যামেরার পিছনের মানুষ, তাকে তো আপনি দেখা যায় না। তার পরিচয়টা পাওয়া, অনেক ভালো ভালো অ্যাক্টরদের আপনি চিনবেন, অনেক ভালো ডিরেক্টরকে আপনি চিনবেন না, সামনে দিয়ে ঘুরলেও চিনবেন না, বিকজ তারা ক্যামেরার পিছনের মানুষ। আমার যাত্রা শুরুই ভাই, আমি ডিরেক্টর, এটাই আমার প্রধান এবং প্রথম পরিচয়। কারণ আমার যাত্রা শুরুই ডিরেকশন দিয়ে। আমি অ্যাক্টিংয়ে এসেছি অনেক পরে, অনেক 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 পরে আমি ডিরেকশনই করেছি। তারপরে আমার শতাধিক সিঙ্গেল নাটক আছে, 4-5টা ধারাবাহিক নাটক আছে যেগুলা আমার ডিরেকশন। অনেক বিজ্ঞাপন, 60-70টা বিজ্ঞাপন করেছি। এখন এগুলা পিছনের এই মানুষটিকে চেনাটা খুব কঠিন। অভিনয়তে মিলন ভাই অনেক পরে এসেছে, এবং পরে এসেও উনি আসলেন এবং দেখলেন, জয় করলেন, এলেন, দেখলেন, জয় করলেন। কিন্তু অবশ্যই আপনারা, কি বলবো, আপনারা যারা দর্শক তারা আছেন বিধায় আমি এখনো কাজ করছি। আপনাদের ভালো লাগা, ভালোবাসা এটা দিয়েছেন বিধায় এখনো কাজ করছি। আপনারা যেদিন আমাদের ছুঁড়ে ফেলবেন আমরা থাকবো না। তো দর্শক হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাণ। অনেক অনেক ভালোবাসা ভাই, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আশা করছি আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আরো একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, কার সাথে কথা বলছি? জি, সুজাত শিমুল। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন রিপন। আচ্ছা, সেগুনবাগিচা থেকে। জি, কথা বলুন। হ্যাঁ রিপন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন বড় ভাই? এই তো সুন্দর দেখাচ্ছে আপনাদের। আর মিলন ভাইয়ের নাটক খুব পছন্দ করি আমি, আর আপনার গুলো তো ভালোই লাগে। দুজনেই খুব সামাজিক করেন, খুব ভালো লাগে আর কি। তবে আমার একটা প্রশ্ন সুজাত শিমুল ভাই। আচ্ছা, যে প্রশ্নটা হচ্ছে যে আমাদের মামুনুর রশিদ সাহেব একটা কথা বলেছিলেন, খুব দামি কথা, যে আমাদের যে রুচির দুর্ভিক্ষ আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো বর্তমান যে নাটকের অবস্থা, হ্যাঁ, যেমন আমি একটা এক্সাম্পল বলি আপনাকে, না ব্যাচেলর পয়েন্ট যে নাটকটা, বা এরকম কিছু নাটক আছে, অনেক নাটক, যে এখন বর্তমান সময়ের নাটকগুলা আমাদের ফ্যামিলি নিয়ে কিন্তু আমরা দেখতে পারি না। হ্যাঁ, ঠিক আছে।
তো এই যে আমাদের রুচির যে পরিবর্তন বা একটা সামাজিক যে পরিবর্তন আসছে আপনাদের এই টিভি থেকে বা নাটক থেকে, এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, বা এটা আসলে কি করলে আমাদের এইসব জায়গাগুলো থেকে আমরা দূরে থাকবো, যেগুলো আমরা ফ্যামিলি নিয়ে দেখতে পাচ্ছি না? এটা তো আসলে খুব দুঃখজনক ঘটনা। এবং বিশেষ করে আপনাদের নাটকগুলা, মিলন ভাই আপনাদের নাটকগুলো আমরা আসলে কখনোই এরকম দেখি নাই যে আমরা পরিবার নিয়ে দেখতে পাবো না। ঠিক আছে, যাই হোক রিপন, খুবই ধন্যবাদ। প্রাসঙ্গিক, হ্যাঁ প্রাসঙ্গিক, এবং রিপন আমার পরিচিত ছোট ভাই, বন্ধু, যেভাবে বলা যায় না কেন। তো এবং নাটক দেখে রীতিমতো, শিল্পকলা গিয়ে মঞ্চ নাটক দেখে এবং টেলিভিশন নাটক তো দেখছে, এবং যে প্রতিক্রিয়ায় আমরা যেটা বুঝলাম, তো রিপনের জন্য আসলে এই অ্যান্সারটা দিতে গেলে এটা দীর্ঘ সময়েরও প্রয়োজন। যদি আমি খুব অল্প সময়ের মধ্যে কথা বলি, সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে আসলে এটা তো এক ধরনের দায়বদ্ধতার জায়গা। প্রত্যেকটা শিল্পীর এবং শিল্পের নেপথ্যে যারা থাকে, পৃষ্ঠপোষকতায় যারা থাকে, তাদের একটা সোশ্যাল কমিটমেন্ট থাকে। এই সোশ্যাল কমিটমেন্টের জায়গাতে যখন কোনো ধরনের লেকিং তৈরি হয়, তখনই আমরা দর্শকের সঙ্গে এই ধরনের আমাদের বিচ্যুতি ঘটে যায় আর কি। তো আসলে এটার জন্য নানা ধরনের ইফোর্ট দরকার আর কি। তো সেই জায়গা থেকে হচ্ছে, কখনো কখনো একটু বিচ্যুতি ঘটে যায়, বাট সেটার কারেকশানও হচ্ছে। হয়তো একটু সময়ও লাগবে, আবার হয়তো ঠিক হয়ে যাবে। দুঃসময় আসে, আবার সেই দুঃসময়ের মেঘ কেটে গিয়ে আবার সুসময় আসে। ওই ফিনিক্স বার্ডের মতো আবার নতুন কিছু তৈরি হবে সব ধ্বংস লীলা থেকে। তা আমরা সেই সময়ের প্রতীক্ষায় আছি আর কি। আমরা স্বপ্ন দেখি নিশ্চয়ই ভালো কিছু ভবিষ্যতে হবে। আমাদের হারানো যে ঐতিহ্য, সেটি নিশ্চয়ই আবার ফিরে আসবে। পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে টেলিভিশন সেটের সামনে বসে ড্রয়িং রুমে হয়তোবা আবার নাটক দেখার সুদিন ফিরে আসবে। আমি একটা কথাই বলতে পারি রিপন ভাই, প্রথম যদি প্রশ্নটা ছুড়ে দেই, যে আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা কেন হলো, এর পেছনের গল্প যদি আপনাকে বলে, আপনিও কম দায়ী নয়। বা রুচির দুর্ভিক্ষ, ওই দায় দায়িত্ব আমরা এখানে যারা আছি কেউ এড়িয়ে যেতে পারি না। মামুন স্যার যে কথাটা বলেছিলেন, শ্রদ্ধেয় মামুনুর রশিদ স্যার, রুচির দুর্ভিক্ষ, দেখেন ওই সময় একটি ছেলেকে নিয়ে, আমি নামও উচ্চারণ করতে চাই না, ইচ্ছাও নাই, প্যারালালি অনেকেই তার কথা বারবার আসছে। দুঃখজনক হলো সত্য, সেই মানুষটির কোনো দোষ নাই। কেন জানেন? কারণ ওই মানুষটির যখন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, সেই ভিউটা কে? আপনি, আমি, আমরা। তার ভিউটা কে দিয়েছে? ব্যাপারটা হচ্ছে কি, রুচিটা সংরক্ষণ আসলে করতে হবে আগে দর্শককে। এখন বিদেশে যখন যাই, আমি টিস্যুটা জাস্ট মুছছে, আমি কিন্তু ঠাস করে ফেলতে পারি না। আমি এদিক সেদিক তাকাই, ডাস্টবিন আছে কিনা দেখি, তারপরে পকেটে নিয়ে, তারপরে হয়তো কোনো শপিং মলে ঢুকে একটা কোথাও গার্বেজ দেখে আমি ওখানে ফেলে দিলাম, বিকজ ওখানে ভদ্র হয়ে গিয়েছে। বা ওই অঞ্চলের মানুষ প্রত্যেকে এভাবেই অভ্যস্ত। আমি ছোট্ট 30 সেকেন্ডের একটা কথা বলি, যে আমার বাচ্চাটা, ধরুন থাইল্যান্ডে আমি ঘুরছি, আমার বাচ্চাটা স্টলের নিয়ে ঘুরছি, একটা ছোট্ট বাচ্চা আমাকে 7-8 বছর হবে, আমাকে টাচ করলো, হ্যালো হ্যালো, আমি তাকে হ্যাঁ বাবা, সে আমার বাচ্চার জুতাটা আমাকে দিচ্ছে। এটা ফ্যামিলি থেকে গড়ে ওঠে। সে ওই কালচারটা, ওই বাচ্চা না, ওই না, ওখানে প্রত্যেকের মুখে হাসি, প্রত্যেকে মানে খুবই বিনয়ী, এবং তারা যে কোন লেভেলের ম্যানার জানে সে না দেখলে বোঝা যাবে। তো বাচ্চাটা তো ওখান থেকে শিখছে। আমরা হচ্ছে আমাদের পরিবার থেকে এখন এই প্রোটেকশনটা ঘর থেকে তৈরি হতে হবে। এখন না খুব বাজে জায়গায় চলে গেছে। এর দায়িত্ব আমি অবশ্যই, যেটা বললো শিমুল ভাই, যে যারা এর পেছনে যারা লগ্নি করছে, এই যে আমি যে চ্যানেলে আছি, এই চ্যানেলে যারা বসে আছেন বড় বড় চেয়ার নিয়ে, ওখান থেকে শুরু করে যারা লগ্নিকারক, যারা বিজ্ঞাপনদাতা, এভরি হয়, তারা যদি বলে ভাই এই কন্টেন্টটা আমি দিব না, আমি পয়সা দিব না ভাই, সেটার ব্যাপারেও অনেক প্রশ্ন আছে। আমরা এখন অনেকেই, সবার দায়িত্ব আছে আর কি, অনেকেই সামগ্রিক দায়িত্বের বিষয়। এখন শুধু এটা বলেও লাভ নাই, যেহেতু ভিউ হচ্ছে, যেটার ভিউ হচ্ছে, তাহলে নিশ্চয়ই কিছু খেলা আছে। কেন ভিউ হচ্ছে
দর্শকের উপরেও সেই দায়িত্বটা বর্তায়। এইজন্যই সবকিছু উন্মুক্ত করে দিতে নেই, যে দরজা খোলা থাকলে ওই দরজা দিয়ে অনেক কিছু ঢুকে পড়বে, মানুষও ঢুকবে, পশু ঢুকবে, পাখি ঢুকবে, পোকা ঢুকবে। এখন ওই দরজাটাই হচ্ছে ফ্যাক্ট। আমি দরজাটা আসলে কতখানি কিভাবে খোলা রাখবো, কতখানি উন্মুক্ত থাকবে। দর্শক একদম মনে হয় প্রপার উত্তর পেয়ে গেছেন যিনি প্রশ্নটি করেছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। একদম সুন্দরভাবে গুছিয়ে বিষয়টি নিয়ে কিন্তু আপনাকে জানানো হলো। আচ্ছা, যেটা বলছিলাম যে একটু পারফরমেন্সে যেতে চাই। অনেক আঞ্চলিক ভাষার উপর আপনার দক্ষতা আছে, এই ব্যাপারটি কিভাবে আপনার মধ্যে আসলো? আর একটি কথায় যদি বা কোনো নাটকের সংলাপ যদি আপনি একটা পার্টিকুলার কোনো কথা সেটা যদি কয়েক ভাষায় একটু আমাদেরকে বলে শোনান, আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। না আসলে যে প্রথমেই যে কথা বলা হলো না, যে শিক্ষার যে জায়গাটা, শেখার যে জায়গাটা, অভিনয়ের শেখার যে জায়গা, বা আমার যে পড়ানোর যে জায়গাটার কথা আসলো, তো আসলে এটা একটা শেখার জায়গা। তো আমি একটি স্পেসিফিক লোকাল ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত, যেটি হচ্ছে আমার জন্মস্থান, সেটা। এরপরে হয়তো আমি কুষ্টিয়া কিংবা বরিশাল কিংবা সিলেট কিংবা পাবনা, সেটা তো অভিনয়ের প্রয়োজনে শিখেছেন, চট্টগ্রাম, অভিনয়ের প্রয়োজনে এখন এটা হচ্ছে কি শিখতে হয়েছে। এবং এই শেখাটা তো হচ্ছে যে দেখা যায় আমি কখনো ইউটিউবে, যেমন আমি প্রথম যখন পাবনার ভাষায় একটি নাটক করতে যাই, তখন আমি ইউটিউবে আমাদের অনেক অভিনয় শিল্পী, নাম নাই বা বলি, অনেকের অভিনয় আমি হয়তো সেখানে ইউটিউবে আমি দেখেছি। তারপরে নানা নাটক দেখে নানাভাবে শেখার চেষ্টা করেছি, কিংবা যারা সহকর্মী তাদের সাথে চলতে ফিরতে কখনো কখনো নিজে বাসায় একা একা কোনো না কোনো শিখতে হয়েছে। কোনো কিছু তো আসলে এমনি আসে না। তো শেখার যে জায়গাটা, আগ্রহের যে জায়গাটা, প্রয়োজনের জায়গা থেকে আমার অনেকগুলো ভাষা শেখা হয়েছে। সেগুলো আবার করতেও গিয়ে ওই যে গাইতে গায়েন যেভাবে হয়ে যায় সেটা হয়েছে। তো আমি অনেক সময় দুষ্টুমি করে, এখন তো আসলে সময়ের একটা স্বল্পতার ব্যাপার আছে, তো আমি একটি কথা বলবো এটা নিয়ে, যে আমি দুষ্টুমি করে অনেক সময় বন্ধুদের সাথে বা আড্ডার ছলে একটা কথা বলি, যে স্যান্ডউইচ ল্যাঙ্গুয়েজ। সেটা কীরকম? সেটা হচ্ছে যে আমি একটি লাইন বলবো, একটি লাইনের ভেতরে হয়তো 3টি বা 4টি অঞ্চলের ভাষা পাওয়া যাবে। সেটা হচ্ছে এরকম যে এরিও কিয়া মনে করছো, মোর লোকে বেশি ফাজলামি করলে মুই কিন্তু ওই যে বডি দিয়া কাইটে লায়াম। তো এর ভেতর দিয়ে ময়মনসিংহ, বরিশাল এবং নোয়াখালী 3টি ভাষার একটি সমন্বয় রয়েছে, ঠিক আছে? তো এরকম আর কি। তো বিভিন্ন অঞ্চলে আছে, দেখা যাচ্ছে যে যেমন এই ভেরিয়েশনটা আসে, যে নোয়াখালীতে যদি বলা হয় আপনি কোথায় যাবেন, সেখানে বলা হচ্ছে এরিও বাইসা না কোনায় যাবে। এই কোনায় এটি যখন দেখা যাচ্ছে সন্দ্বীপ কিংবা অন্য অঞ্চলে চলে যায়, যে এরিও কড়ে যাবেন। আবার এটি যখন যে কোনায় থেকে কড়ে, আবার এটি যখন আর 10, 15, 20 কিলোমিটার এদিকে চলে এসে চট্টগ্রামের দিকে চলে আসে, তখন বলে যে ওবা হড়ে দেবেন দে। তো কোনায়, কড়ে, হড়ে, এই যে শব্দের যে ভেরিয়েশনগুলো ঘুরতে এটা তাই হয়, কিছু পরপর বরিশালে আর একটু বরিশালে গেলে কমবে। তো এই যে ব্যাপারগুলো, তো আসলে এটি শেখার বিষয়, চর্চার বিষয়। এটা ওইদিকে তো আবার খুলনা দিয়ে কোনে কোনে এই আর কি। তো সুন্দর এটা। তো আমি এখন মজার ছলে যেটা বলতে চাই, যে অভিনয় করতে গিয়ে যে একবার একটি হকারের চরিত্র করতে হয়েছিল আমাকে। তো হকারের চরিত্রটি করতে গিয়ে, তো সে হকার যেভাবে করেন, দুটো মজার চরিত্রের কথা বলবো। তো সেটা হচ্ছে যে ক্যানভাসার বলে, যে যেটা বলছিল আর কি, যে 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 আইন আইন ভাই সাহেব, আইন আর কাছে আইন, এই ভ্যানের কাছে আইন ভাই সাহেব, আই ডক্টর বরবটি ভট্টাচার্য, আন্নগো কাছে আসি বলে আর কোনো দাম নাই। আমার চেম্বারে যে দেখেন, চেম্বারে কেউ নেই ভাই, মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা। তারপর এই লোক আরেক জায়গায় গিয়ে একটা সভায় বক্তৃতা দিতে গেছে, সেখানে আবার চট্টগ্রামের ভাষায়। তখন সে নজরুলের স্মরণ সভা হচ্ছে, সেখানে সে বক্তৃতা দিচ্ছে। সেই ক্যানভাসার বলছে, ওনারা জানুন না, এই যে স্মরণ সভা হইতে লিখে দেন রে, যে নজরুল এন হবি আসি বদ্দা, নজরুল বড় ডর হবি আসিল রে, নজরুল এন হবিতে লিখিও না জানুন তো বদ্দারা,
নজরুল লতা পাতালে হবিতে লিখি, সুপারি গাছলে হবিতে লিখি, ফোকামা করলে হবিতে লিখি, নজরুল লিখকে দে হাট বেরেলি ফেরা তুমি খাও বিলেজ ছানা টোকাও, নজরুল লিখকে দে। আরে নজরুল খালি ইল্লা হবিতে লিখকে না, নজরুল কিন্তু ফতিবাদী হবিতে লিখকে, নজরুল লিখকে লাতি মার ভাঙরে তালা, আর তালার মধ্যে লাতি মারলে তো ফার মধ্যে ব্যথা পাই যাবেন কই ইত্যা ডক্টর ভট্টাচার্যের এ মলম নয় না ফার ব্যথা ভালো নিব মাত্র ফার্স্ট ইয়ার মানে ঘুরে ঘুরে সে মলম চলে আসছে। এরকম কিন্তু একটা মানে কৌতুক বা একটু হাস্যরসাত্মক ভাবে বলা যায় যে শুধুমাত্র গরুর রচনা পড়েই একজন পরীক্ষা দিতে গেছে, যে টপিকে আসলে কেন ঘুরে ঘুরে ঘুরতেই যায় ওখানে চলে আসে। আচ্ছা, আপনি কিন্তু ভেবেন না যে আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি বা আপনি পার পেয়ে যাচ্ছেন। আপনার যেটা আছে আমি সেখানেই যাব, আপনার চিন্তার কোনো কারণ নাই। যেহেতু মৃধা বনাম মৃধা আপনার জীবনের একটা স্মরণীয় কাজ, প্রজেক্ট, তো আমি চাইবো যে যেই কাজটি আপনাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো সম্মাননা এনে দিয়েছে, সেই কাজের যে ডায়লগটা আপনাকে খুব ভালো লাগার অনুভূতি দেয় বা যেই ডায়লগগুলো আপনার মনে আছে, একটু আমাদের সঙ্গে। খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আসলে সংলাপ মনে না, এটা খুব কঠিন, এটা নাই আমার, এটার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। বিকজ এটা হয় কি ওই মুহূর্তে, তো এগুলো তো সংলাপ আসলে মনে আর আরও খারাপ হচ্ছে যেটা একটু আগে কথা হচ্ছিল যে এভরি ডে কোনো না কোনো সেটে যাচ্ছে, 9 মাসের 20 দিন তো 22 দিন শ্যুট করতে হয়, তার মানে প্রতি মুহূর্তে কোনো না কোনো কাজে যাচ্ছি, সেখানে আবার নতুন নতুন সংলাপ দিচ্ছি। প্রত্যেক দরজাটা যদি এখন আমরা একটু খুলে দিই, আপনার এই পুরো ক্যারিয়ারে যেই ডায়লগগুলো আপনার মনে আছে, কিছুই মনে নেই আপনাদের একটা আমার একটা প্রবাসী পরিবারে যায় একটা ইন্টারেস্টিং ডায়লগ যায় যে হাজার হোক আমার একটা বিবেচনা আছে না, এটা একটা ইন্টারেস্টিং এবং এটা খুব আমি অনেক পাই, ফিডব্যাক পাই যে একটা সরল ক্যারেক্টার করি আর কি, যে কোনো ইয়েতেই হোক, যে সব জায়গায় সে একটা ডায়লগ পাঞ্চ করে যে ধরেন না আমি জানি তো আপনি যে এমনি করে আমার কথা ভাবেন, হাজার হোক আপনার তো একটা বিবেচনা আছে, মানে যেভাবে এই সংলাপটা পাঞ্চ হয়, এটা একটা ইন্টারেস্টিং ডায়লগ। তো এটা হচ্ছে রিসেন্ট আপনাদের যাচ্ছে, এই জন্য মনে পড়লো, কারণ গত পরশু দিনে শ্যুট করে একদম ফ্রেশ এটাই। আর এই যে মাশরাফি জুনিয়র গতকালও করছি, ধরুন গতকালের ওদেরও একটা খুব ছিল, খালি ডিস্টার্ব আমারে ডিস্টার্ব করলে ডিস্টার্ব হয়ে যাবো কিন্তু। তো এটা হচ্ছে ওদের একটা টোন, এগুলাই এখন রিসেন্ট এটা করলাম, আর কিছু মনে নাই। রিসেন্ট যেটা করেছেন সেটাই আপনি পারফর্ম করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা কিন্তু আপনার জার্নিটা শুনতে সেখানে পজ দিয়েছিলাম, আমি সেই জায়গাটা আবার ফিরে আসতে চাই যে থিয়েটার আপনাকে শেখালো 5টায় কল টাইম, মানে 4:45-এ আপনাকে উপস্থিত থাকতে হবে, তারপরের গল্পটুকু কিন্তু শোনা হয়নি, ফোন এসেছিল। জার্নিটা হচ্ছে ওটাই, মানে ওই কচি ভাইয়ের ওই হাত ধরে তখন এই থিয়েটারটা যে কখন আমি ঢুকে পড়লাম, বা থিয়েটারটা যে আমাকে কখন খেয়ে ফেলেছে, বা আমি থিয়েটারকে খেয়ে ফেলেছি আমি ঠিক জানি। আমি একসময় সমস্ত কিছু ছেড়ে দিলাম, সত্যিকার অর্থে আমার লাইফটা অদ্ভুত ছিল, মানে ওই বয়সে আমার অনেকগুলো থানা পুলিশ, অনেক কেস কারবারে অনেক কিছু ছিল। হ্যাঁ, যেটা শুনছিলাম যে এরকম অদ্ভুত কম্বিনেশন শুনে নিয়ে মারামারিটা করে এসে দরজা বন্ধ করে তবলা বাজাচ্ছে, তো অনেক কথা বলতে পারছি না, তো অনেকগুলো ব্যাপার ছিল। সেটাও এমন হয়ে গেল যে থিয়েটারের প্রেমে মগ্ন হয়ে তখন টেম্পিরে খুব হুমকি ধামকি দিয়ে, আমার মনে আছে যে সমস্ত সব মামলা টামলা সমস্ত হামলা শেষ করলাম। একসময় শেষ করে মুক্তি পেয়ে আমার মনে আছে আমার বাড়ি নড়াইল, চিত্রা নদীর পাড়ে মাটিতে সালাম দিয়েছিলাম যে বাবা আর আমি পলিটিক্সের মধ্যে নাই। এই থিয়েটারের সাথে যুক্ত, এবং এই থিয়েটারের সাথে যুক্ত হতে হতে এর মাঝখানে তো কচিভাই ঢাকা আসলো, আমার পড়াশোনা চলছে, খুলনায় চলে গেলাম, আবার এসে থিয়েটার করতাম। কচিভাই ঢাকায় সারোয়ার ফারুকের সাথে কাজ শুরু করলো ইটিভি, তখন ইটিভি তখন কাজ শুরু হলো। 2005-এ হচ্ছে আমাকে নিয়ে আসলো
কুচি ভাই সারোয়ার ভাই আমাকে ডাকলো যে ওই ছেলেটাকে নিয়ে আসো। ওই আসলাম অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করতে। আর এর আগে যেটা হচ্ছে আমাদের মানে আমরা কয়েকটা ছেলে ছিল যে যারা আমরা তখন ওই সিনেমা পাগল ছিলাম, মানে সিনেমা দেখতামই ওই সিডিতে, সেটা সত্যজিৎ সমগ্রই বলেন, সত্যজিতের যে 29টা ছবি বলেন, ঋত্বিক ঘটক বলেন, মৃণাল সেন বলেন, বা ওই তখন সেই আকিরা কারাসোয়া বলেন, এইসব মুভিগুলো আমরা, আব্বাস কিরস্তামি বলেন, এই সমস্ত মুভি, মানে হ্যাঁ কিমকিদুক বলেন বা আমাদের এই সমস্ত মুভি আমরা দেখতাম, তখনই দেখতাম। সিনেমার প্রতি একটা ভালো লাগা ছিলই। এবং যখনই সুযোগ পেলাম যে এটা আমরা সারোয়ার ভাইয়ের অ্যাসিস্ট্যান্সি করবো, আমি পাগলের মতো ছুটে গেছি। আর এই সুযোগটাও করে দিয়েছে যথারীতি কুচি ভাই। কুচি ভাই তখন ওই যে ক্যারাম, কবি, তখন মার্কেটে সুপার ডুপার হিট। ওই সময় ওটা তো এনটিভিরই প্রজেক্ট ছিল। হ্যাঁ, আমি তো অনেক পরে আসলাম, ওটাই বললাম যে 2005-এ আমি ঢুকলাম। ওই 2005-এ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত। ওই তখন বিজ্ঞাপন তরঙ্গ বলেন বা ধারাবাহিক বলেন, সবই নাটক বলেন, সব কিছুর সাথে যুক্ত। পিছনের গল্প তো অনেক কঠিন, আমরা অনেক র্যাগিংয়ের শিকার হয়েছি, এটা লাইভে না বলি, আবার সবগুলা ভাই ব্রাদার আছে যারা র্যাগ দিয়েছেন দেখতে পারেন, যারাই ভাই ব্রাদার গ্রুপের ছবি আলে ঢুকতো শুরুতে প্রত্যেকেই র্যাগিংয়ের শিকার হয়েছে। একটা স্কুলিংয়ের মধ্যে দিয়েই তো আমরা শিখেছি। আর বস সারোয়ার ফারুকী তো অনেক, আমাদের ব্যাপার ছিল রাত 3টার সময় ওনার কোনো কনসেপ্ট মাথায় আসছে, কোনো কন্টেন্ট মাথায় আসছে, সবগুলোর ঘুম থেকে উঠেছে, উঠায় বোর্ড টোর্ড নিয়ে বসেছে, গোল হয়ে বসছে, গল্প নিয়ে আলোচনা করছে, আমাদের কাছ থেকে শেয়ার করছে। তো আসলে একটা ভালো স্টুডেন্টের মধ্য দিয়ে আমরা এখন যে সুযোগটা আসলে আর কেউ পায় না, সারোয়ার ভাই এই সুযোগ আমাদের করে দিয়েছিল। আমাদের একটা খুব বড় স্কুলিংয়ের মধ্য দিয়ে আমাদের কাজটা শিখেছে। আর 2009 সালের শেষের দিকে হচ্ছে আমি ফার্স্ট ডিরেকশন শুরু করি। আমার প্রথম নাটকের নাম ছিল আন্তনগর। ওটা ছিল মোশাররফ ভাই, মারজুক রাসেল আর সেউতি নামে একটি মেয়ে, একটা মনস্তাত্ত্বিক গল্পের উপর। তখন তো গল্প মানেই আমরা প্রথম, আমরা তো ওই ধরনের সিনেমা দেখে আসা। আচ্ছা, এই প্রসঙ্গে আরো কথা বলবো, একটা ফোন নিয়ে আসি। প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, আমি আরিফ হায়দার বলছিলাম, রাজশাহী থেকে নাট্যকলা বিভাগের একজন শিক্ষক। অনেক অনেক স্বাগত। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি, ভালো আছি। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, তা আমি বললাম যে এটা হাল ছেড়ে দেওয়া যাবে না, আমি ট্রাই করেই যাব। একবার না একবার দুটো প্রিয় মুখ দেখতে পাচ্ছি তো, এবং একদম খুব খুব ভালো ভালো মজার, এবং মনে হচ্ছে না যে আসলে এটা কোনো ইন্টারভিউ কিংবা অন্য কথা হচ্ছে, মনে হচ্ছে যে আপনারা একটা সুযোগ পেয়েছেন, প্রাণের কথা বলছেন, মানে যা বলার বলছেন, ভালো লাগছে। আমার দুজনের কাছেই একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশে কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে, তারা নাটক চর্চা করছে, নাটকে পড়াশোনা করছে, আসছে। যারা ফেডারেশন ভুক্ত, যারা এমনি দল করছে, তাদের গ্রুমিংটা এক ধরনের হয়, আর একাডেমিশিয়ানদের এক ধরনের হয়। তারা কিন্তু ফিরে আলটিমেটলি এই গ্রুপ থিয়েটার ফেডারেশনের দলদের যে সংগঠন, এটি তো আসলে মূল প্ল্যাটফর্ম। ইনস্টিটিউট আমার কাছে এটাই বড় মনে হয়। এখানে তো 5 বছরের একটি ছক মাত্র সেটা দেওয়া হয়। এই বিষয়ে তাদেরকে আপনাদের গ্রহণ করবার বিষয়টা কি? যেমন শিমুল বলল যে এই যারা টেলিভিশনে নাটক করে তাদের জন্য পোর্টফোলিও করা হবে, এটা করা হবে, তারা তো আলটিমেটলি করছে। আর যারা এখান থেকে ফিরে যাচ্ছে তাদের জন্য আসলে সার্বিকভাবে নাটকের জন্য আপনারা কি ভাবছেন? নতুন মুখ, নতুন লেখক, নতুন ইত্যাদি ইত্যাদি আর কি। এটি হচ্ছে আমার প্রশ্ন দুজনের কাছে। আমি অপেক্ষা করছি শুনবার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি একটু অ্যাড করতে চাই যে এই যে ক্যামেরার সামনে দুজন প্রিয় মুখ আপনি দেখতে পাচ্ছেন, দুটো প্রিয় মুখ। ক্যামেরার পেছনে কিন্তু আরো একটি প্রিয় মুখ আপনার আছে, তার নাম হলো আমাদের প্রিয় জাহাঙ্গীর ভাই। আমাদের নাটকের মানুষ, আমাদের প্রিয় মানুষ, জাহাঙ্গীরনগরের জাহাঙ্গীর ভাই।
যার যাত্রাও এই অভিনয় দিয়ে শুরু, মঞ্চের অনেক বিখ্যাত কাজ করার মানুষ, আমাদের প্রিয় ভাই, বড় ভাই, আমাদের শ্রদ্ধাভাজন, উনিও আছে। আর আরেক ভাই নিশ্চয়ই চিনেন, জাহাঙ্গীর ভাইও আছে। আজকে এই ক্যামেরার পিছনে উনিই সমস্ত কিছু কলকাঠি নাড়ছেন, নেপথ্যের নায়ক। আচ্ছা, উনি যেই প্রশ্নটা করেছেন একটু শুনি। সাংগঠনিকভাবে প্রথমে সে বলুক, তারপরে আমি তো বলবো। না, আরিফ ভাই খুব প্রিয় একজন মানুষ আমার, হ্যাঁ শ্রদ্ধাভাজন। এবং আরিফ ভাই শুধু একা না, ওনাদের পরিবারের সবাই, ওরা যে কয়েকজন ভাই আছেন সবাই আমাদের দেশের শিল্প সংস্কৃতিতে তাদের যে পদচারণা, তাদের যে অবদান, এটি অনস্বীকার্য। তো ভাইয়ার সাথে আমার খুব ভালো সময় কেটেছে এক সময়, যখন উনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দায়িত্বে ছিলেন, এখন রাজশাহী ইউনিভার্সিটিতে আছেন। তো ভাইয়া আসলে অনেক কিছু তো ভাইয়া নিজেও জানেন নিশ্চয়ই, আরিফ ভাই আপনি জানেন অনেক কিছু, কিভাবে কি হয় সব কিছু। তো এখন যেটা হচ্ছে, যারা অ্যাকাডেমিশিয়ান যারা, তারা যেভাবে এসছেন সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে, তাদের একটা উত্থান কিন্তু হয়েছে এবং তাদের একটা পদচারণা কিন্তু প্রত্যেকটি জায়গায় আছে। আজকে বাংলাদেশে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর যে যারা প্রযোজক, ভালো ভালো প্রযোজক যারা, এবং শিল্প নির্দেশনার যে জায়গাগুলো আছে, অনেক টেকনিক্যাল জায়গায়ও কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে যেসব ছাত্রছাত্রীরা এসছেন, তারা কিন্তু একটা বলিষ্ঠ ভূমিকা পালন করছেন, খুব ভালো সৃজনশীল জায়গায় আছেন। সাইমিলটেনিয়াসলি যে এসব বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বেরিয়ে এসেছেন, এসে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আমাদের এখানে আছে অভিনয়ের জন্য কিংবা লেখালেখির জন্য, সেই প্ল্যাটফর্মগুলোতে এসে বিভিন্ন কম্পিটিশনে তারা এসেছেন এবং তারা তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, তারা তাদের যে ট্যালেন্টসি সেটি তারা প্রুভ করে তারা কিন্তু একটা জায়গায় কিন্তু এসেছেন। হ্যাঁ, আমরা সেটা অভিনয় বলি, সেটা নাটক লেখার ক্ষেত্রে বলি, নাটকের নির্দেশনার ক্ষেত্রে বলি, সে জায়গায় তারা তাদের কৃতিত্বের ছাপটা কিন্তু রেখেছেন। এজেন্সি তো বিভিন্ন বড় বড় যে এজেন্সিগুলোতে, আমি নাম নাইবা বলি, বাংলাদেশে প্রতিনিধিত্বশীল যেসব এজেন্সিগুলো আছে যারা শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা করে, সেসব কর্তা স্থানীয় যে জায়গাগুলোতেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা পাশ করা শিক্ষার্থীরাই কিন্তু আছেন। তাহলে কোথায় নেই? তারা সবগুলো জায়গায় কিন্তু তাদের বিচরণ আছে এবং খুব সাকসেসফুলি তারা সেই জায়গায় তাদের বিচরণটি রয়েছে। তো এখন যেটা হচ্ছে, এটি আমার কাছে, আমি মনে করি এই সংখ্যা দিন দিন হয়তো আরও বাড়বে। হ্যাঁ, একাডেমিগুলো থেকে তারা যদি বিদেশে না চলে যান, তারা যদি অন্য পেশায় না চলে যান, তারা যদি স্ব ক্ষেত্রে যদি তাদের সৃজনশীল জায়গাটা, তাদের এক্সপার্টিসগুলো তারা যদি শেয়ার করেন, তাহলে এই সংখ্যা আরও বাড়বে এবং এই সংখ্যাটা দরকার। আজকে আমি একটা কথা বলতে চাই যে এই অঙ্গনে যে একজন দর্শক, যে দেলোয়ার হোসেন রিপন যেটি বললেন, যে রুচি দুর্ভিক্ষের কথা বললেন, এই সব কিছুর পেছনে কিন্তু আমাদের এক ধরনের নির্লিপ্ততা। সেটা কেমন? যে আজকে বাংলাদেশের টেলিভিশনের যে সোনালী যুগের কথা যদি বলি, অতীতের পেছনের দিকে যদি তাকায়, যারা নাটক লিখতেন এবং যারা নাটক বানাতেন, তারা মানে তারা তাদের যে মানবিক গুণাবলীগুলো যদি আমরা বিবেচনা করি, সেটাও বলে শেষ করতে পারবো না। সেই মানবিক গুণাবলীর জায়গাগুলো তো আমরা বলি না, একজন শিল্পীর ব্যক্তিগত জীবন কর্ম তার শিল্পে ছাপ ফেলে। তাহলে ওই মানুষগুলো, গুণী মানুষগুলোর যে মানবিক দিকগুলো, যে সামাজিক যে দায়বদ্ধতার যে জায়গাগুলো, রাজনৈতিক চেতনা, সব সাংস্কৃতিক যে চেতনা, সবগুলো তাদের শিল্পে প্রভাব ফেলতো, তার লেখায়, তার ডিরেকশনে। এখন আমাদের অনেকেই আছেন, নানা কারণে হয়তো আমি নির্লিপ্ত হয়ে যাচ্ছি। আজ আমি আজকে ফেসবুকের একটা জায়গায় আমি কমেন্ট করেছি যে আমরা আমাদের নির্লিপ্ততার খোলস থেকে যদি আমরা বেরিয়ে না আসি, তাহলে শিল্পের এই অবক্ষয় আরও হবে, এই রুচির দুর্ভিক্ষ না, রুচির কলেরা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি যেটা মনে করি। তো সেই জন্যই আজকে শিল্পের যে দুঃসময়ের কথা যদি বলি, রুচির দুর্ভিক্ষের কথা যদি বলি, যে অবক্ষয়ের কথা যদি বলি, তাহলে আমাদের আরও যারা গুণীজন আছেন তাদেরকেই সম্পৃক্ত হতে হবে, বেরিয়ে আসতে হবে। এবং বিশ্ববিদ্যালয় থেকে আরিফ ভাই যেটা বললেন, যে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন এই যারা শিক্ষার্থী, নতুন নতুন শিক্ষার্থীরা বেরিয়ে আসবেন, বড় বড় ডিগ্রি নিয়ে আসবেন, তাদেরকে এই জায়গায় ইনভলভ হতে হবে এবং জায়গাটা ছাড়া যাবে না। জায়গাটা ছাড়লেই সেখানে কিন্তু আবর্জনা জায়গা হয়ে যাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
আচ্ছা, একজন দর্শক না অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, আমরা একটু তার কলটা নিয়ে নি, দেখি তিনি কি বলতে চাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি চট্টগ্রাম সন্দ্বীপ থেকে বলছিলাম। আচ্ছা, তার মানে আপনি সুজা চিমুল ভাইয়ের সাথে কথা বলবেন। জি জি, আমার গ্রাম থেকে। বুঝতে পেরেছি, আপনার এলাকা শুনেই কথা বলুন, উনি শুনতে পাচ্ছেন। কেমন ভাই? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? জি, আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো? আরিফ ভাই কেমন আছে? জি, ভালো ভালো। আচ্ছা আচ্ছা, তো কি অবস্থা আপনার? আপনার এনটিভির মাধ্যমে, আপনার মাধ্যমে সন্দীপের কিছু কথা তুলে ধরেন একটু। সন্দীপের কথা, এই যে সন্দীপের একটি কথা একটু আগে এসেছিল যে একটু ভাষান্তর কিভাবে হয়েছে। তো সন্দীপ সম্পর্কে অনেকেই জানেন, এবং সন্দীপ সম্পর্কে অনেকেই জানেন যে আমরা আগে সাধারণ জ্ঞানের প্রশ্নের বিভিন্ন বইতে পেতাম যে সামুদ্রিক জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত সন্দীপ। সন্দীপে যে 500 ইয়ার্স এগোর একটা বিশাল ইতিহাস আছে, যেখানে এবং আমি এটা জেনেছি কিছুদিন আগেই, কিন্তু এর আগে আমিও জানতাম না যে এখানে পর্তুগিজরা ছিলেন একটা সময়, এবং সন্দীপের অনেক রাজাদের আবির্ভাব ঘটেছিল, যেখানে দিলাল রাজা নামে একজন রাজা ছিলেন। সন্দীপে মগদের একটা ছিল, আবির্ভাব ঘটেছিল, যে তাদের নাম অনুসারে একটা নাম ছিল মগধরা। তারপর সন্দীপের সঙ্গে মিয়ানমারের সাথে আমদানি রপ্তানির একটি সম্পর্ক ছিল, চুন, পান, তার সুপারি, নারকেল ইত্যাদি। তো এই ধরনের অনেকগুলি ইতিহাস আছে, এবং সবচেয়ে বড় ইতিহাস হচ্ছে যে সন্দীপের সৃজনশীল মানুষের কথা যদি বলে থাকি আমরা, যেমন কবি আসাদ মান্নান, যিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ছিলেন। আবুল কাশেম সন্দীপী আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, যেটি মুক্তিযুদ্ধে ইতিহাসে তার নাম খুব গুরুত্বপূর্ণ একটি নাম, আবুল কাশেম সন্দীপী। তারপরে আপনার এভাবে আরও বললে হয়তো অনেক কিছু বলা যাবে, যেহেতু সময় স্বল্পতা আছে। সন্দীপ সম্পর্কে নিশ্চয় সন্দীপের ইতিহাস নামে একটি বই আছে, সন্দীপের ইতিহাস নিশ্চয়ই জেনে নেবেন সবাই। হ্যাঁ, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, সন্দীপকে বিলং করার জন্য, সন্দীপের প্রতি যে ভালো লাগা, এটি আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি কানেক্টেড হয়েছেন, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমি একটু এই দিকটা থেকে ঘুরে আসি। শতাধিক নাটক আপনি পরিচালনা করেছেন, ডিরেক্টর হিসেবে প্রথম কোন নাটকটি ডিরেকশন দিয়েছেন? আপনার ওই যে সহকারী জীবনের গল্পগুলো শুনছিলাম, যে মোস্তফা সরওয়ার ফারুকী আপনাকে কিভাবে প্রভাবিত করেছে, এবং একদম পূর্ণাঙ্গ ডিরেক্টর হিসেবে প্রথম প্রজেক্ট কিভাবে শুরু হলো, এবং অ্যাজ অ্যান অ্যাক্টর প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, দুটো অভিজ্ঞতা একটু ছোট্ট ছোট্ট করে শুনবো। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো অনেক আগে, তখন আমি ইন্ডাস্ট্রিতে আসিনি। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকীর সর্বর্ণ থিয়েটার নামে একটি এনটিভিরই মনে হয়, সর্বর্ণ থিয়েটার 7 পর্বের একটি ধারাবাহিক। মুরাদ পারভেজের জীবনের প্রথম নাটক। সে রাজশাহী ইউনিভার্সিটি থেকে প্রথম নড়াইলে, যে এই নাটকটি নড়াইলে হয়েছিল, কচি ভাই প্লেসটা করে দিয়েছে, কারণ কচি ভাই ওখানে থিয়েটার করে। কচি ভাই আমাদেরকে বলল একটি হবে, নাটক হবে, তোরা সবাই হেল্প করবি। আমরা হেল্প করবো, নাম হচ্ছে সর্বর্ণ থিয়েটার। সো থিয়েটারের গ্রুপের শুটিং। সরওয়ার ভাই তখন ব্যাপক জনপ্রিয়, শমিকা স্যার ব্যাপক জনপ্রিয়, মাহফুজ আহমেদ মানে জনপ্রিয় চূড়ান্ত, মানে হাজার হাজার মানুষ ঢেলে পড়বে এদের গেলে। তারা গিয়েছে ওখানে নড়াইলে, ছোট্ট একটা শহর, এত দূর। আর মুরাদ পারভেজ আসছে তখন রাজশাহী থেকে, আর ফজলুর রহমান বাবু, এই হচ্ছে আর্টিস্ট। আর বাদ বাকি যেটা হয় সরওয়ার বরাবরই যেটা ন্যাচারাল অ্যাক্টর খুঁজে বেড়ায়, যে লোকাল কারে নিয়ে তাকে প্রজেকশন করে, আমরা তার মধ্যে ছিলাম। তো সেই ক্ষেত্রে বলতে হলো সর্বর্ণ থিয়েটার আমার প্রথম ক্যামেরার সামনে কাজ, সেটাও এনটিভির সাথেই, সেটাও এনটিভির সম্পর্ক। আরও বলি, এগুলো তো আরও বলতে হবে এনটিভির সাথে, তাই তো আনুষ্ঠানিকভাবে। এরপরে যখন ওই যে 2005-এ আমি আসলাম, শুরুতেই একটি নাটক, তার নাম হচ্ছে মুড়ির টিন। এটা কোন চ্যানেলে গিয়েছিল, সম্ভবত এটাও এনটিভিতে মেবি। মুড়ির টিনে আমার প্রথম চরিত্র আসলো,
সরাসরি প্রফেশনালি মানে জ্ঞানত যে আমি নাটক করছি টেলিভিশনের জন্য, এবং সেটা ঢাকা শহরে। আমরা কি বলে এটা রাজবাড়িতে শ্যুট করেছিলাম, এবং সেটা তো অদ্ভুত। আমাদের ভাই ব্রাদারই সব ছিল আর্টিস্ট ম্যাক্সিমাম। আজকের আশুতোষ সুজন, আমি, রোমেল, কোচি ভাই, মারজুকুর রাস্তা। আমি একটু ইনপুট দিয়ে দিই জায়গায়, যে বারবার বলছিল না যে এনটিভি প্রথম, তা আসলেই তো তাই। কারণ হচ্ছে এনটিভি যাক সামনাসামনি একই স্টেশনে বসেই প্রশংসা করে ফেলছি, সত্য তো বলতেই হবে। সেটা হচ্ছে এটা হচ্ছে স্টেশনটা ছিল, এনটিভি ছিল এক ধরনের পুণ্যস্থানের মতো, যেটা হচ্ছে যে একজন ডিরেক্টর হয়ে ওঠার জন্য বলে যে প্রথম নাটকটা এনটিভিতে যেতে হবে। এনটিভিতে যদি একটি নাটক আমার যায়, নাটকের যে ক্রেজ, এবং সেটা সাইমালটেনিয়াসলি শুধু ডিরেক্টর না, একজন অভিনেতার জন্য আমাদের আসলেই পুণ্যস্থান। এটাই হচ্ছে আসলে রেসপন্সিবিলিটি। এরপরে আপনার মনিটিন ব্যাপক রেসপন্স, অ্যাসিস্ট্যান্সি করছি, মাঝখানে ফামি আর রনি শুরু করলো এনটিভির হাউসফুল, এফএনএফ, সবগুলোতেই করেছি। লম্বা লম্বা ধারাবাহিক, অনেক স্মৃতি। তো এই তো শুরু। আর এটা হচ্ছে অভিনয়ের জার্নির গল্প বললাম। এরপর বিজ্ঞাপন তো করছি। আর আমার ডিরেকশনের শুরু ওই যে আপনাকে মাঝখানে বলেছি, মিস হয়ে গেছে কিনা, 2009-এ আমি প্রথম ডিরেকশন করি হচ্ছে আন্তনগর। আচ্ছা, বলেছেন। এটা হচ্ছে আমার প্রথম নাটক, এবং যার অ্যাক্টর ছিল মোশাররফ ভাই, মারজুক ভাই, এবং সেউতি নামে মেয়েটি। এটা হচ্ছে আমার ফার্স্ট ডিরেকশনের নাটক। আর প্রথম ধারাবাহিক নাটক হচ্ছে ইনডিসিপ্লিন, যেটাই ছিল নিশো, আরফান নিশো, চঞ্চল চৌধুরী, শখ, আর অপর্ণা ঘোষ, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, প্রচুর মানুষের, যেটা আরটিভিতে গিয়েছিল। এবং আরটিভির প্রথম 1 ঘন্টার ধারাবাহিক ওটা। আচ্ছা, লম্বা ধারাবাহিক ওটা আরটিভির প্রথম 1 ঘন্টার ধারাবাহিকটা, ওটা আমি করি। আর কি বিজ্ঞাপন প্রথম করেছি হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট। আচ্ছা, হ্যাঁ, প্রিমিয়ার সিমেন্ট হচ্ছে আমার ফার্স্ট নির্মাণ বিজ্ঞাপন। এই তো কথায় কথায় একদম আয়োজনের শেষ দিকে চলে এসেছে। শেষে এসে আমার একটা আবদার আছে, সেটা হচ্ছে একদম যদি আপনার শুরুর দিকে যাই, আপনার ইউনিভার্সিটি লাইফের কথা শুনেছি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছেন আমি ভুল না করলে। যখন অভিনয় জীবন শুরু হয়নি, পলিটিক্যাল সায়েন্সে পড়তে পড়তে কবিতার সাথে আপনার প্রথম যোগাযোগটা হয়। একদম শেষ দিকে চলে এসেছি, আমাদের আয়োজনের শেষটাকে একটু কবিতা দিয়ে শেষ করা যাবে? আমি একটু কথায় কথায় দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই, তারপর একটু আবৃত্তি দিয়ে আমরা বিদায় নেব। নিশ্চয়ই। আচ্ছা, খুব ভালো লেগেছে আপনাদের দুজনকে পেয়ে, অনেক অনেক স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করলেন। তো সময়টা খুব চমৎকার কাটলো, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমি একটু কথায় কথায় বিদায় নিয়ে নিই, তারপর আবৃত্তি দিয়ে বিদায় হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রূপকথা রাত। আশা করছি আপনাদের সময়টাকে আমরা একটু হলেও সুন্দর করতে পেরেছি। আগামী রূপকথা রাতে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। শুভরাত্রি। আমি আসলে টেলিভিশন স্টেশনে যখনই যাই তখনই আসলে আবৃত্তির বিষয়টি চলে আসে, তো এটা একদম কমন হয়ে গেছে। তো আমি আসলে রেওয়াজটা আজকে একটু ভেঙে দিতে চাই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমি একটি গান গেয়ে শেষ করতে চাই। এটা তো মানে আমাদের বাড়তি পাওনা, মানে ইমাজিনারি বাউন্ডারিরও বাইরে। এক্স্যাক্টলি। তো এই গানের শেষ লাইনে একটি আবেদন আছে, আর বাকিটা দর্শক বুঝে নেবে। আমি সেটি গাওয়ার চেষ্টা করি আর কি। ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি আসলে গায়ক না। শরতের আকাশে আজ সাদা মেঘ, কাশফুল দুলছে মৃদুল বাতাসে, বালি হাঁসগুলি খেলা করে অথই জলে, মাঝে গায়ে গান মনের সুখে পাল তুলে, কি যেন নেই ভালোবাসা নেই, কি যেন নেই ও ভালোবাসা নেই। কোদলের নীরব মায়ায় পাখিরা নীরে ফিরে যায়, রংধনু রং নিয়ে মন স্বপ্ন ছড়ায়, হারানোর এই তো সময় জীবনের ক্লান্তিময় ক্ষণগুলো ভুলে, সবুজের মাঝে আকালাল ঘুরছে প্রিয় পতাকা, অনুরাগে ছুঁয়ে যায় মন দেখে ওই সাদা বলাকা,
স্বর্গের সুখ যেন ছুঁয়ে যেত পৃথিবীটা, তুমি এলে।